আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে। আর আজকে আমাদের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। ক্লাসটা হলো বিগত সালের বিসিএস পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা এবং 2025 সালের চাকরি পরীক্ষা প্রশ্ন নিয়ে সমাধান। এবং ক্লাসটা খুবই জমজমাট একটা ক্লাস কিন্তু আজকে হবে। আর আজকে অনেকেই কিন্তু আজকে পরীক্ষা দিয়েছেন, কেউ ব্যাংকের পরীক্ষা দিয়েছেন, কেউ নৌবাহিনীর পরীক্ষাটা দিয়েছেন। যে যেখানে পরীক্ষা দেন, পরীক্ষা কিন্তু অনেকে বলছে আর পরীক্ষাটা ভালো হচ্ছে, ভালো হচ্ছে, তাই না? পরীক্ষা কি ভালো হচ্ছে না? অবশ্যই ভালো হচ্ছে, কারণ জব মেডিসিনে যারা নিয়মিত ক্লাস করেন, আমাদের ক্লাসগুলো করেন, তারা সবাই বলেন যে না স্যার অনেক ভালো হয়েছে। এই যে বেসামরিক নিয়োগ পরীক্ষার প্রশ্নটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, সলভ কিন্তু আমরা পোস্টে দিয়ে দিয়েছি এবং সলভগুলো দেখে নেবেন যে 10 থেকে 20তম গ্রেডের এই চাকরি পরীক্ষাগুলো আবেদনগুলো কেমন হয়, এগুলো একটু দেখে নেবেন, বুঝছেন? এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকে আমি বারবার বলি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরের জন্য একটা হ্যান্ড নোট যথেষ্ট। এটা শুধু একটাই যথেষ্ট। এইটা পড়েন, কি বলতে পারবেন না যে না স্যার এটা থেকে কমন পড়ে না। এই জিনিসটা পড়বেন, শতভাগ কমন পাবেন। এই বইটা আমি বারবার বলি যে 10 থেকে 20তম গেট প্রতি শুক্রবার এবং শনিবার অনেক চাকরি পরীক্ষায় সকাল বিকাল 2 টাইমে চাকরি পরীক্ষায়। এই সময় চাকরি পরীক্ষাগুলো দেখবেন, এই একটা বই সবসময় কাছে রাখবেন সবসময় এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত করবেন। ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন, শতভাগ। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি ফ্যাক্ট হয়ে দাঁড়ায় ম্যাথ রিটেন অংশটা ফ্যাক্ট এবং ইংরেজি রিটেন অংশটা খুবই ফ্যাক্ট। এই জন্য আমি বলি যে সবসময় একটু 10 থেকে 20 নম্বরের চাকরি পরীক্ষা দ্বারা যা দেন তারা অবশ্যই একটু লিখিত প্রস্তুতি নেবেন। আর আপনি যদি প্রি লিস্টেডে প্রস্তুতি দেন, আপনি কখনো এই ধরনের চাকরিতে কখনোই টিকবেন না। এই ধরনের চাকরিতে আপনি কখনোই টিকবেন না, টিকবেন না, টিকবে না, বলে দিলাম। প্রশ্নটা ভালো করে দেখে নেবেন। আজকে যে এই প্রশ্নটা আমরা দিয়ে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করবেন যে প্রশ্নটা আমরা পোস্ট করেছি, দেখবেন যে প্রশ্নটা কেমন পরীক্ষাটা হলো। আর পরীক্ষা সবগুলো পরীক্ষা আপনারা যে পরীক্ষায় অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার ফলে পরীক্ষাগুলো দিবেন বারবার, দিলে কি হবে, অনেক মেধা যাচাই হবে যে আপনি পারেন কিনা, আপনি কতটুকু পারেন, মেধা যাচাই হবে। আপনি যে প্রথমবার পরীক্ষা দিয়েই যে আপনি ভালো করবেন, প্রথমবারই যে আপনি একদম চাকরিটা পেয়ে যাবেন, এরকম কিন্তু আসলে বিষয়টা না। ওকে, তাহলে কেমন আছেন সবাই বলেন? শুক্রবার দিন অনেক ঘোরাফেরা করতেছেন যে স্যার নাসির স্যার শুক্রবার দিন আমাদেরকে স্যার দেয় না, বিকেল 3টায় অনেক চিল্লাইছে স্যার, এবার আবার 5টা মানে 3টা আবার 3টের পরে আবার আরেকটা নতুন একটা বায়োলজি ক্লাস দিছে, এখন আবার নাসির স্যার আবার আসছেন। মানে আপনাদের কি স্যার কোনো কাজ নাই? এরকম মনে প্রশ্ন জাগতে পারে যে নাসির স্যাররা কি করে এত সারাদিন আমাদের কেন পড়ায়? তাদের কাজটা কি? মূল কাজটা হলো আপনাদেরকে একটু তৈরি করা, আপনাদের একটু তৈরি করার মাধ্যমে। স্যার সাউন্ড কম, এই সাউন্ড কম, বলেন তো সাউন্ড কম কিনা? শিরিন জামান আছেন আমাদের সাথে, সিনথিয়া ইসলাম সুরভি আছেন আমাদের, শামসুন নাহার লেখছে সাউন্ড কম। আচ্ছা সিনথিয়া ইসলাম সুরভি, দেখো তো সাউন্ড কম কিনা, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করে দেখেন সাউন্ড কম কিনা। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা আজকে সলভ করবো। সাউন্ড কম কিনা একটু দেখেন তো। আমি তো দেখতেছি সাউন্ড ঠিকই আছে, বারবার আমি দেখতেছি সাউন্ড ঠিকই আছে। আপনারা একটু লাইভ ক্লাসে শেয়ার করে দেন। আপনি জানেন আমার ক্লাসে শেয়ার করলে কিন্তু আপনারা কিন্তু বই পেয়ে যান, এটা আমি বারবার বলি, বই কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে। আর আজকে গতকাল যারা শেয়ারকারী ছিলেন আমি কিন্তু তাদের নাম ঠিকানা নিয়ে নিছি এবং বলেছি কিন্তু যে আপনারা বই পেয়ে যাবেন। ঠিক আছে, আমি কিন্তু বই লেখার ডান লিখেছি। যারা যারা সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী থাকেন সবাইকে কিন্তু কেরিয়ার প্লাস বাংলা বইটা আমি দিয়ে দেই। ক্লিয়ার? আজকে কিন্তু অনেকের বই কিন্তু আমরা আজকে পাঠিয়ে দিয়েছি আপনাদেরকে। যারা সর্বোচ্চ শেয়ারকারী থাকেন তাদের বই কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ারে আমরা আপনাদেরকে পাঠিয়ে দেই। তা দেখবো আজকে সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারী কে থাকেন, কে সেই সৌভাগ্যবান যে আমাদের আজকের ক্লাসের সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারী কে থাকেন, এটা আমি দেখবো একটু। আচ্ছা, প্রশ্নটা উত্তর দেখে কে পারেন, প্রশ্নটা উত্তর কে পারেন একটু দেখে। স্যার সাউন্ড নেই, সবাই কয় ঠিক আছে, আবার কেউ কয় সাউন্ড নাই। হয়তো আপনাদের সমস্যা থাকতে পারে নেটওয়ার্কে, কিন্তু আমার এখানে সাউন্ড একদম ক্লিয়ার, একদম সাউন্ড একদম ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে ফোনে একদম শুনতে পাচ্ছি আমি, একদম ক্লিয়ার সাউন্ড। দেখি কি আছে, ফাতেমা আছে আমাদের সাথে, শফিকুল ইসলাম স্যার সাউন্ড ঠিক আছে, ফারজানা খান আছেন আমাদের সাথে, মৃত্তিকা আছেন আমাদের, শফিকুল ইসলাম বলছে সাউন্ড ঠিক আছে, সিনথিয়া বলছেন স্যার বই পেলাম না। বই পাবা কেমনি? ভালো করে শেয়ার করো, বই পাবা, তাই না? সব অ্যাপে কেরিয়ার প্লাস বই পড়বেন না, কোনো লাভ নাই। কেরিয়ার প্লাস বই থেকে দেখেন একদম সব প্রশ্ন কমন পড়বে। এমন একটা বই আপনাদের তৈরি করে দিছি শতভাগ কমনের জন্য, বলে দিছি না? যেটা 19 নতুন বোর্ড বই আছে, বাংলা একাডেমির বই আছে, পুরাতন বোর্ড বই, কোথা থেকে প্রশ্ন ধরবে এর ভিতরে সব আছে, এর ভিতরে মানে সব আছে। যে কোনো জব পরীক্ষা এখান থেকে সর্বোচ্চ কমন পাবেন, একদম কমন, কোনো মিস হবে না, বুলেট মারলেও মিস হবে না কেরিয়ার প্লাস বই থেকে। যে বই আপনাদেরকে আমরা তৈরি করে দিয়েছি সব অস্থির অস্থির অস্থির, তাই না? আচ্ছা দেখি আজকে সর্বোচ্চ শেয়ার স্যার ক্লাসের পিডিএফ দেওয়ার কথা দেয় না কি এখনো?
ওরে ভাই ক্লাস করো, খালি পিডিএফ পিডিএফ করে, বই দিয়ে দিই, সবই দিয়ে দেয়, আবার পিডিএফ দেওয়া লাগবে কেন? ক্যারিয়ার প্লাস বই সবার কাছে আছে, এবার আবার ক্যারিয়ার প্লাস বইয়ের পিডিএফ দেওয়া লাগে? আমাদের প্রত্যেকটা বই তো আপনারা দিয়ে, এবার পিডিএফ দেওয়া লাগবে কেন কও? পিডিএফ দিয়ে কি করবা? একই তো জিনিস, ক্যারিয়ার প্লাস বইয়ে যা, ওর পিডিএফটা একই জিনিস, লাউ আর কদুর মতো একই জিনিস কিন্তু। আচ্ছা দেখি শফিক তুহিন আজকে অনেকগুলা মেনশন করছে, দেখি আজকে শফিক তুহিন বইটা পায় কিনা। জোয়ার ভাই আজকে একটু দেখেন তো কে আজকে বইটা পাবে, সর্বোচ্চ শেয়ারকারী একটু খেয়াল রাখেন, প্রথম থেকে খেয়াল রাখেন, সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কে থাকে আজকে, আজকে সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কে থাকে একটু দেখবো। শুক্রবার দিন এমনিতে মানুষ একটু কম থাকে, দেখি আপনাদের একটু জ্বালাইতে আসলাম, ঘন্টা দুই চিল্লাবো, তারপর দেখি এখান থেকে কাজ হবে। চাকরি একটা পাবেন না, তখন বলবেন যে না জব বেটেছি, যে আমাদের চিল্লাইয়া আমাদের যে অনেক ধৈর্য ধরে পড়াইছে সেটা কাজে লাগছে, সেটা কাজে লাগছে। ওকে, বইটার দাম হলো 350 টাকা, নীলক্ষেত মামুন বুক হাউসে পাবেন, এটা নীলক্ষেত মামুন বুক হাউসে এই বইটা, কেরে প্লাস বাংলা বইটা নীলক্ষেত মামুন বুক হাউসে একদম পাবেন, 350 টাকা নেবেন। আর কুরিয়ারও নিতে পারবেন আমাদের কাছ থেকে, কুরিয়ারও নিতে পারবেন। ওকে, আচ্ছা দেখেন এবার দেখি এটা উত্তর কয়টা, কে কে পারেন দেখি। আমাদের হটলাইন নাম্বার কল দিলেও পাবে, অনলাইনে অর্ডার করলে বইটা তুমি একদম পেয়ে যাবে 1 থেকে 2 দিনের ভিতরে, এই বইটা পড়লে আর কিচ্ছু লাগবে না জীবনে। তা এখানে বলছে বাংলা স্বরবর্ণের মূল স্বরধ্বনি কয়টি? সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্ন। আর আমি কিন্তু কখনো সহজ প্রশ্ন রাখি না, আমি ক্রিটিক্যাল প্রশ্নগুলাই রাখি, যারা ভুল পড়ায় আমি ওইগুলোই আইডেন্টিফাই করে রাখি। এই ধরনের প্রশ্ন আপনারা অনেকেই ভুল করেন। দেখি এখানে কে পারেন বাংলা স্বরবর্ণের মূল স্বরধ্বনি কয়টি, দেখে উত্তরটা কে পারেন। হ্যাঁ, নিজের প্রোফাইলই তো শেয়ার দিবা, নিজের প্রোফাইলই শেয়ার করো, সব জায়গায় শেয়ার করো, সব জায়গায়। দেখে কে পান আজকে, কে পান একটু দেখি, আমি দেখে। আচ্ছা উত্তরটা বলেন, আমি আপনাদেরকে দেখি যে দেখি উত্তরটা আমি একটু করতেছি। কে বলছেন 6টা, 6টা, কে বলেছেন 6টা, কে বলেছেন 7টা। বাংলা মূল স্বরধ্বনি কয়টা? যারা নিয়মিত জব মেডিসিনে ক্লাস করেন, যারা আপডেট থাকেন, তারা এই প্রশ্নের উত্তর সবাই পারবেন, আর অন্যরা এই প্রশ্নের উত্তর পারবেন না, পারবেন না, পারবেন না। আচ্ছা দেখেন ভালো করে, আর যারা এখানে বলা আছে বাংলা স্বরবর্ণের মূল স্বরধ্বনি কয়টি, একটা কথা বলা আছে মূল মূল মূল, এই মূল কথাটা থাকলে উত্তর হবে 6টি, মূল কথাটা থাকলে উত্তর হবে 6টি, মূল কথা থাকলে উত্তর হবে কি 6টি। আর যদি বলে বাংলা স্বরধ্বনি কয়টি, বাংলা স্বরধ্বনি দেখো 7টি, অ, আ, ই, উ, এ, ও, এ, এই হলো 7টি হলো স্বরধ্বনি। আমাদের স্বরধ্বনি কয়টি? 7টি হলো স্বরধ্বনি, অথবা এটাকে মৌলিক স্বরধ্বনিও কিন্তু বলা হয়। এর ভিতরে মূল স্বরধ্বনি আছে 6টি, এই 6টিকে বলা হয় মূল স্বরধ্বনি। মূল স্বরধ্বনি, তাহলে মূল স্বরধ্বনি কয়টি? 6টি। আর স্বরধ্বনি কয়টি? 7টি। স্বরধ্বনি কয়টি? 7টি। আর স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ কিন্তু 11টি। স্বরবর্ণ কয়টি? 11টি, মনে থাকবে। স্বরধ্বনি কয়টি বলেন তো? 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। স্বরবর্ণ কয়টি? 11টি। মূল স্বরধ্বনি কয়টি? মাত্র 6টি। এখানে মূল কথাটা থাকলে উত্তর হবে 6, 6, 6, 6। আবার যদি বলে মূল স্বরধ্বনি 9 কয়টি, মূল স্বরধ্বনি 9 কয়টি, সেটা হলো এই একটি হলো মূল স্বরধ্বনি 9 কয়টি? একটি, সেটার নাম কি? এই বাংলা ধ্বনি চালু করলো কে? ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। বাংলা ধ্বনি চালু করলো কে? ডক্টর মোহাম্মদ আব্দুল হাই, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। যাই, যারা পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা পরের প্রশ্নটা চলে যাই, দেখি এটা কি হয়। দেখেন তো এটা কি উত্তর। নিচের কোনটি সঠিক বানান, নিচের কোনটি সঠিক বানান, নিচের কোনটি সঠিক বানান, কে পারেন দেখি তো, নিচের কোনটি সঠিক বানান। এই বানানটা দেখেন কোনটা, অপরাহ্ন বানান কি? এটা উত্তরটা কে বলতে পারে, নিচের কোনটি সঠিক বানান? অপরাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন, কোনটি নয়। সমবায় অধিদপ্তর নিয়োগ পরীক্ষার একটা প্রশ্ন, দেখি অপরাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন কোনটি নেই, উত্তরটা কোনটা হবে? ঝটফট জয়েন করেন, ঝটফট জবাব দিতে হবে কিন্তু, ঝটফট ঝটফট। উত্তরটা কি হবে? অপরাহ্ন। কোন বানানটা? শুধু একটা জিনিস মনে রাখবেন, মধ্যাহ্ন বানানটা দেখেন, ম হয়জা ফলায় আকার হয় ন, মধ্যাহ্ন বানানে কিন্তু এই নর পাশে এটা থাকে, ঠিক আছে। মধ্যাহ্ন আর একটা সায়াহ্ন, সয়কাশা অন্ত্যেষ্টিকার হয় না, এটাও এখানে থাকে। এই দুইটা বানানে শুধু ন পাশে, এই দুইটা বানানে মনে রাখবেন শুধু পাশে ন থাকে। এখানে হলো হ প্লাস এই যে নটা, এটাকে বলে দন্ত ন, হ প্লাস দন্ত ন। এই হয়ের পাশে যে নটা থাকে এটা দেখতে দেয় মূর্ধন্য, আসলে ওটা দন্ত ন। হ প্লাস সামনে মাত্রা থাকলে দন্ত না এটা। বাকি যেগুলো এই দুইটা বানানই মনে রাখবেন পাশে থাকে, মধ্যাহ্ন আর একটা সায়াহ্ন। এছাড়া যদি বলে প্রাণ,
প্রাণ্য বানানের এই ন নিচে থাকবে, এটা মূর্ধন্য না, প্রাণ্য। আবার দেখেন পূর্বাহ্ন, এই পূর্বাহ্ন এখানেও ন কি নিচে থাকবে। আবার দেখেন অপরাহ্ন, অপরাহ্ন এখানেও নটা নিচে থাকবে। এখানে যে নটা থাকে এই নটা হলো হ প্লাস মূর্ধন্য ন, হ প্লাস মূর্ধন্য ন। তো এখানে বলছে নিচের কোনটি সঠিক বানান? অপরাহ্ন বানানটা ঠিক না, অপরাহ্ন বানানটা হয় নাই। মধ্যাহ্ন বানান ঠিক, এই যে মাঝখানে, সুতরাং মধ্যাহ্ন এটাই উত্তর, এটাই উত্তর। কার কার হইলো বলেন তো? আজকে কিন্তু অনেক আমাদের স্টুডেন্ট যারা ভর্তি হয়েছেন, বিশেষ করে আজকে দেখলাম বিসিএসও ভর্তি হয়েছেন, প্রাইমারিতে ভর্তি হয়েছেন এবং নিবন্ধন লিখিত করছে, অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছেন। কারণ আজকে অফার পাইছেন, আজকে শুক্রবার দিন সারাদিন আজকে অফার চলতেছে। আপনারা কল দিলেই একটা অফার পাচ্ছেন। আজকে কিন্তু আমাদের প্রত্যেকটা কোর্সে অফার চলতেছে। আপনারা চাইলে অনলাইনে হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিয়ে অফারটা লুফে নিতে পারেন, কারণ আমাদের প্রতি শুক্রবার একটা জুমার দিন একটা অফার থাকে। তাহলে ভালো করে খেয়াল রাখো, মধ্যাহ্ন আর সায়াহ্ন। মধ্যাহ্ন মানে মাঝখানে যেটা থাকবে, এই হয়ের সাথে ন মাঝখান থাকবে, সায়াহ্ন বানানে এই ন মাঝখান থাকবে। একমাত্র মধ্যাহ্ন এবং সায়াহ্ন বানানে কোথায় থাকবে? এই যে নটা থাকবে মাঝখানে, আর এই যে নটা, এই নটা হবে দন্ত ন। এছাড়া বাকি যা আছে, প্রাণ্য ন নিচে বসবে, পূর্বাহ্ন ন নিচে বসবে, অপরাহ্ন বানানো নটা নিচে বসবে, এবং এই নটাকে বলা হয় মূর্ধন্য ন। এইখানে এই তিনটা বানানে ন বসবে মূর্ধন্য না, আর এই দুইটা বানানে ন বসবে শুধু দন্ত ন। ক্লিয়ার? ক্লিয়ার তো সবাই? ওকে, এগুলা খেয়াল রাখবেন। চাকরি পরীক্ষা তো দেন, ঢাকা শহরে আসেন, কত সুন্দর পরীক্ষাগুলো দেন আপনারা। অনেকে টিকেন, অনেকে টিকেন না। যারা নিয়মিত লেগে থাকেন, পড়াশোনা করেন, তারাই উত্তরগুলো পারেন। এটা ক্লিয়ার? আমরা 2 নাম্বারটা ক্লিয়ার, আমরা 3 নাম্বারটা একটু চলে যাই, দেখি কি নাম্বারটা কি আছে। দেখেন, বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ? ভালো করে পড়বেন, তারপর উত্তর দিবেন। নিচের বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ? দেখি আপনাদের কাছ থেকে উত্তরটা আশা করতেছি, কারণ আপনারা অনেক ভুল করেন, এই জন্য ভুল আর করা যাবে না। দেখি কে পারেন, দ্রুত লেখেন, তাড়াতাড়ি লেখেন। স্যার লিখিত পরীক্ষায় অনলাইনে ভর্তি হওয়া বেকার, অফলাইনে ভালো? হ্যাঁ, অফলাইন অবশ্যই ভালো। আচ্ছা দেখি, সাউন্ড কম কেন? এতক্ষণ পর রিং না, আমারে এতক্ষণ পর লিঙ্ক দিছি তোমাদের। এ রবিউল ভাইয়া, তুমি লিখতেছো? দেখি দেখি দেখি, কারা আছেন, কারা আছেন, কারা আছেন? এই সবাইকে লিঙ্কটা দিয়ে দাও, সবাইকে লিঙ্কটা দিয়ে দাও। সেফায়েত নূর বিনতে হাসান, নীল আকাশের পরি। বাহ, উত্তরে কি হবে? অনেকে বলছে তাম্মি আহমেদ শিফা, তিনি বলছেন ঘ, দাদি দাদি না। আর একজন প্রিয়াঙ্কা দাস, নমস্কার। সাবরিনা আহমেদ খ, নারী নারী। হ্যাঁ, দেখি উত্তরটা কে পারেন। এই ধরনের উত্তর আপনারা অনেক পারেন না, কারণ বাজারে গাইডে ভুল থাকে, বাজারে গাইডে ভুল থাকে, যে কারণে আপনারা এই উত্তরটা অনেকেই পারেন না। তো আমি উত্তরটা বলে দিচ্ছি, দেখি। মোহাম্মদ খলিলুর রহমান আছেন, স্বপ্না রানী, তিনি বলছেন ঘ। তামান্না বলছেন ক। দিশাহীন জাতে, তিনি বলছেন খ, নারী নারী। দেখি দেখি, রসি খাতুন, তিনি বলেছেন খ। অপু রায়, তিনি বলেছেন ঘ। আচ্ছা, এই জিনিসটা আমি একটু খেয়াল করি, হ্যাঁ? আচ্ছা, আমি একটু খেয়াল করে দিই। আচ্ছা, সাউন্ডটা একটু বাড়িয়ে দেয়, সাউন্ড কম কে? সাউন্ড কম কে? আচ্ছা দেখে, সাউন্ড বাড়াই দিতেছে, ওয়েট ওয়েট ওয়েট। এখন দেখেন, এটা উত্তরটা হলো এটা, উত্তর হলো এটা, খেয়াল করেন। ভালো করে পড়বেন, উত্তর দেবেন। বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ? কোন দুটি বানানই শুদ্ধ? এখানে এই হাতি বানান সঠিক, এটা ভুল। এই হাতি বানান সঠিক, এটা ভুল। বাংলা একাডেমি বলেছে যে সকল তৎসম শব্দের বানানে রস্বইকার দীর্ঘার উভয়ই প্রচলিত, ওই সকল শব্দের বানানে এখন থেকে রস্বইকার ব্যবহার করতে হবে। যেমন আগে শ্রেণী বানান, এটাও শুদ্ধ ছিল, এটাও শ্রেণী বানান, এটাও শুদ্ধ, এখন এটা ভুল, এটা শুদ্ধ। তেমনি হাতি আর হাতি, এখন হাতি বানান শুদ্ধ, কিন্তু এটা আগে এটা প্রচলিত ছিল মান্দার তামেলের নিয়মের, এখন এটা বাদ, ওটা রোহিঙ্গা হয়ে গেছে। এখন দেখেন স্যার, এই দুইটা শুদ্ধ কিভাবে? এই দুইটা শুদ্ধ হলো এরকম, দেখেন, এই নারী, বাংলা একাডেমি অভিধান দেখবেন, এই নারী শব্দের অর্থ হলো পারি না। এই নারী শব্দের অর্থ কি? পারি না। আর এক নারী আছে, নয়কার না রসকে নারী, তার মানে এই নারীরা মানে রমণী, আমাদের রমণী কুল যারা আছে এদের হলো এই নারী। তো এই নারী শব্দ, নয়কার না রসকির, এই নারী শব্দের অর্থ কি? পারি না।
আর এই নারী শব্দের অর্থ রমণী। সুতরাং এই দুইটা বানানই শুদ্ধ। আর এই জাতি জাতি বানান এটাই শুদ্ধ, এই জাতি বানান এটা ভুল। দাদি বানান এটাই শুদ্ধ, এটা ভুল। এই দাদি বানান এখন আর এটা চলে না, এটাও চলে না। ঠিক আছে, হাতি বানান এরকম চলে না। ওটা মান্দাতা আমলে 1992 সালের একটা নিয়ম আছিল, ওই নিয়মে চলতো, কিন্তু 2012 সালের পরে আর ওই নিয়ম এখন আর প্রযোজ্য না। সুতরাং উত্তরটা খ। কার কার হলো বলেন তো খ? উত্তরটা হবে খ খ খ। উত্তরটা কি খ? এই দেখেন, এইটা আপনি বাজারে অধিকাংশ গাইড বই ভুল, অধিকাংশ গাইড বই দেখবেন এই প্রশ্নটা ভুল দেওয়া আছে এখনো। শুধু বাক্যটা কারেক্ট করে নেবেন বানানটা। এই নারী বানান এটাও শুদ্ধ, এই নারী বানান এটাও শুদ্ধ। এই নারী শব্দের অর্থ পারি না, আর এই নারী মানে রমণী। ক্লিয়ার? পারছেন এটা? বাট দেখি আজকে সর্বোচ্চ কে পায়, আজকে সর্বোচ্চ শেয়ারকারী আর সর্বোচ্চ মেনশনকারী আজকে কারা বই দুটো পায়, এটা একটু দেখবো আমি। কারা বই দুটো পায় এটা আমি আজকে দেখবো। আচ্ছা দেখি, এটা সহজ একটা প্রশ্ন আসছে, এটা একদম সহজ, একটা পানির মতো প্রশ্ন। গতানুগতিক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এটা অনেকবার চাকরি পরীক্ষা আসে, কিন্তু ব্যাংক বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বিসিএস সব চাকরি পরীক্ষা ধরে। গতানুগতিক এই সন্ধি বিচ্ছেদ কি? গত যোগ আনুগতিক, না গতা যোগ অনুগতিক, না গত যোগ অনুগতিক, না গতানুযোগ গতিক? গতানুগতিক এই সন্ধি বিচ্ছেদ কি? কে পারেন? স্যার কেরিয়া প্লাস বইটার দাম হলো 350 টাকা। কেরিয়া প্লাস বইটার দাম হলো 350 টাকা। 350 নীলক্ষেত পাবেন মামুন বুক হাউসে। দ্রুত লেখেন। হ্যাঁ ক্লিয়ার স্যার, এখন এটা উত্তর দেন। গতানুগতিক এই সন্ধি বিচ্ছেদ কি? দ্রুত দ্রুত দ্রুত। স্যার রমণীরা পারে না, এটা কোনো কথা? ক্লিয়ার, ভালো হবে। আচ্ছা দ্রুত দ্রুত লেখেন, দ্রুত। অনেকে কমেন্ট করতেছেন, ভেরি গুড। তা নিজের নামটা বললেই পারতে। আচ্ছা, গতানুগতিক এর সন্ধি বিচ্ছেদ কি? এই যে আকার আছে এখানে, মূল শব্দ হলো গত, গত যোগ এখানে আছে আনুগতিক, গত যোগ আনুগতিক, গত যোগ আনুগতিক। আসলে এটা হবে না, হবে গত যোগ অনুগতিক। গত যোগ অনুগতিক সমান সমান কি? গতানুগতিক। গত যোগ অনুগতিক সমান সমান গতানুগতিক। উত্তরটা হবে গ গ গ গ গ। গত যোগ অনুগতিক সমান সমান গতানুগতিক। পরের প্রশ্নটা আমরা একটু দেখি কি আসতেছে আপনাদের। পশ্চাদম শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? সহজ একটা প্রশ্ন দিয়েছি আমি, আশা করি আপনারা পারবে। পশ্চাধম শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কি? এই জিনিসটা সহজ একটা নিয়ম হলো, কোন শব্দের ভিতরে যদি বফলা থাকে, কোন শব্দের সাথে বফলা থাকে, তার পরিবর্তে রস্যকার হবে। তাহলে নিয়মটা একটু লিখে রাখো। কোন শব্দে বফলা, কোন শব্দে বফলা, কোন শব্দে বফলা থাকলে কি হবে? তার পরিবর্তে রস্যকার হবে। কোন শব্দে বফলা থাকলে তার পরিবর্তে রস্যকার হবে। যেমন আমি একটা উদাহরণ যদি দিই, অন্বেষণ। ননিসে বফলা মধ্যস্ব অন্বেষণ, ননিসে বফলা আছে, তাহলে এটা কি হবে? এই দন্তনের বফলা, ওটা রস্যকার হয়ে যাবে। অনুযোগ এখানে আছে, একার লেখো এ মধ্যনস্য আর মধ্যন, অন্বেষণ। এরকম আপনাদের আসতে পারে মনন্তর, নয় নিচে বফলা নয় তর, মনন্তর। নিচে বফলা আছে, এটা রস্যকার করে দাও, হবে মনু। মনু আমাদের কোথায় থাকে? মনু আমাদের অন্তরে থাকে। মনু আমাদের কোথায় থাকে? অন্তরে থাকে, এটা হলো মনন্তর। এরকম যদি আরো আমি উদাহরণ দুই একটা দেই, যেমন তন্নি, নয়ের নিচে বফলায় দীর্ঘার, এই তন্নি, তার নিচে বফলা আছে, তা কি হবে? তনু, নয় দীর্ঘার, তনু। এই দীর্ঘইকার আছে, তুমি লিখে দিবা এই দীর্ঘইকার। চনু যোগ দীর্ঘ সমান সমান তন্নি। তা কোনো শব্দে বফলা থাকলে তার পরিবর্তে কি হয়ে যাবে? রস্যকার হয়ে যাবে। এখন বলো পশ্চাদম শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা হবে? নিয়ম তো বলেই দিচ্ছি। হ্যাঁ ওরে বাবারে, নাহিদ বলছে স্যার ক ক ক ক ক ক। এখন তো ইজিলি পারছেন, কারণ একবার বুঝাই দিলে তো আপনি ইজিলি পারবেন, তাই না? তাই কোনো শব্দের মধ্যে বফলা থাকলে তার পরিবর্তে রস্যকার করে দিব আমরা। তাই এখানে আছে কি দেখো, এখানে আছে পশ্চাধম, এই বফলা আছে, তাহলে এটা বফলা থাকলে রস্যকার হয়ে যাবে, হয়ে যাবে পশু যোগ অধম। আবার আধম লেখো না, পশু যোগ অধম সমান সমান পশ্চাধম। পশুর চেয়ে অধম। আজকে দেখেন নাই যে পাথর দিয়ে একজন মানুষকে মেরে ফেলেছে, এটা এই যে দেখছেন তো, একদম পাথর দিয়ে যে মানুষ মেরে ফেলাইছে, এর তারা হলো পশুর চেয়েও অধম, তাদের বলা হয় পশ্চাধম। তাদের কি বলে? পশ্চাধম। পারছি আমরা, পারছি। ওকে।
পরের প্রশ্নটা দেখি, এটা এটা দেখি কয়জনে পারে। আমি নিয়মটা শিখাই দিই। যদ্যপি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার একটা প্রশ্ন। নিয়মটা হলো কোন বর্ণের সাথে যদি জ ফলা থাকে, নিয়মটা হলো কোন বর্ণে জফলা থাকলে, কোন বর্ণে জফলা থাকলে কি হবে? কোন বর্ণে জফলা থাকলে কি হবে? তার পরিবর্তে রস্বইকার হবে। কোন বর্ণে জফলা থাকলে তার পরিবর্তে কি হবে? রস্বইকার হবে। কোন বর্ণের সাথে যদি জফলা থাকে, তাহলে জফলা থাকলে তার পরিবর্তে একটা রস্বইকার ব্যবহার করতে হবে, তাই তো? তাই এখানে আমাদের আছে যদ্যপি। আমরা নতুন একটা বানাই, যেমন ব্যর্থ যদি আসে, ব্যর্থের সন্ধি বিচ্ছেদ কি? তাহলে আমি বলেছি কোন বর্ণের সাথে যদি জফলা থাকে তার পরিবর্তে রস্বইকার করে দিতে হবে। তো এটা হবে বি যোগ অর্থ সমান সমান ব্যর্থ। কারণ কোনো বর্ণের সাথে জফলা থাকলে ওটা রস্বইকার করে দিবা, বি যোগ অর্থ সমান সমান ব্যর্থ। এরকম আমরা যদি পরীক্ষা আসে ব্যতিক্রম এর সন্ধি বিচ্ছেদ কি? দেখো বয় জফল আছে, এটা রস্বীকার করে দিবা, তাহলে বি যোগ, এখানে আকার নেই সুতরাং স্বরে অ বসাই দিবা, বি যোগ অতিক্রম সমান সমান ব্যতিক্রম। দেখছেন এগুলা সহজ, কিন্তু একদম সহজ। আর একটা উদাহরণ যদি আমি দেই, যেমন ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ, ব্যাকরণ এই শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বয়জা ফলে আকার আছে, তাই বয়জা ফলা থাকলে রস্বীকার করে দিবা, তাই বয়স্কের বি যোগ এই আকার আছে, আকারের জন্য লিখবে স্বরে আ, ক র ন, ক র মূর্ধন্য ন, তাহলে বি যোগ আকরণ সমান সমান ব্যাকরণ। লিখছেন সবাই? এখন যদ্যপি কোনটা হবে এটা বলেন। এখন এটা কি হবে? এখন বলেন, এখানে আপনার পরীক্ষা আসছে যদ্যপি শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি, বলেন তো কোনটা হবে? সহজ কিন্তু বলে দিয়েছি, এবার বলেন। সাউন্ড অনেক বেশি হয়েছে, এখন আবার সাউন্ড বেশি হয়ে গেছে, এখন কোনটা হবে? এখন কোনটা হবে বলেন? এখন এটা করে দেন, যদ্যপি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদটা করে দেন, আমি তো নিয়ম বলেই দিচ্ছি, করে দেন দেখি পারেন কিনা। খ যদি যোগ কপি, গড গড, সবাই পারছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা কি আছে? এই দয় জফল আছে, রস্বীকার করে দাও, জ দশকে দি যদি যোগ, এখানে আকার নাই যেহেতু তাহলে স্বরে অ হবে, যদি যোগ অপি সমান সমান যদ্যপি, যদি যোগ অপি সমান সমান যদ্যপি। সবাই পারছেন তো? দেখছেন স্যার, আমি আগেই খ বলেছি। বেশানাজ ইসলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, পরের প্রশ্ন দেখো। সন্ধি সাথে শব্দ পরস্পর কোন ধরনের সন্ধি? দেখেন এটা কোন ধরনের সন্ধি, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, যে সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধি? বলেন পরস্পর কোন ধরনের সন্ধি? এখানে 31তম বিশেষ পরীক্ষা একটা প্রশ্ন, পরস্পর এটা কি ব্যঞ্জন সন্ধি? এটা এটা স্বরধ্বনি না সন্ধি, এখানে এটা আসলে হবে ব্যঞ্জন সন্ধি। এটা কি ব্যঞ্জন সন্ধি, নাকি এটা স্বর সন্ধি, নাকি এটা নিপাতনে সিদ্ধ, নাকি বিসর্গ সন্ধি? বলেন তো এটা কি হবে? সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধি বলতে পারবেন? হ্যাঁ, সহজ 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 সহজ। আচ্ছা দেখেন, এটা এখানে কোনটা হবে? এখানে কোনটা হবে? গ, অপরাজিতা বলছে গ, নিপাতনে সিদ্ধ। হ্যাঁ, এরা নিপাতনে সিদ্ধ। একটা টেকনিক আছে, মনীষা ও পতঞ্জলি পরস্পর আশ্চর্য হয়ে তস্করের দিকে তাকায়। বৃহস্পতিবার ষোড়শ একাদশ মিলে তারা দুলোকের বনস্পতি থেকে গোষ্পদ চুরি করেছে। এটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। যেগুলো কোনো নিয়মের ভিতরে পড়বে না সেটাকে বলে নিপাতনে। তাই নিয়মটা কি? মনীষা ও পতঞ্জলি পরস্পর আশ্চর্য হয়ে তস্করের দিকে তাকায়। বৃহস্পতিবার ষোড়শ একাদশ মিলে তারা দুলোকের বনস্পতি থেকে গোষ্পদ চুরি করেছে। তো এখানে কিন্তু পরস্পর শব্দটা আছে, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম আছে দেখো, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। এই তিনটা অপশন ভালো করে পড়বেন। এই তিনটা অপশন একদম সুন্দর মতো টেকনিক দেয়া আছে ক্রিয়া প্লাস বই, তিনটা টেকনিকে মুখস্থ করেন। পরীক্ষা আসে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ, দুই স্টাইলই কিন্তু পরীক্ষা আসছে, দেখা যায়। পরের প্রশ্নটা দেখো, তপবনের সঠিক শব্দ কি হবে বলো? সহজ একটা নিয়ম হলো, এই নিয়মটা হলো কোন শব্দের মধ্যে যদি ওকার থাকে, এই নিয়ম হলো এটা একটা বিসর্গ সন্ধি। কোন সন্ধি? বিসর্গ সন্ধি। কোন শব্দের মধ্যে ওকার থাকলে, কোন শব্দের মধ্যে ওকার থাকলে কি হবে? কোন শব্দের মধ্যে ওই ওকার, কোন শব্দের মধ্যে ওকার থাকলে তার পরিবর্তে বিসর্গ হবে। কোন পরিবর্তে, তার পরিবর্তে কি হবে? বিসর্গ হবে। নিয়মটা কি? কোন শব্দের মধ্যে ওকার থাকলে, কোন শব্দের মধ্যে ওকার থাকলে তার পরিবর্তে বিসর্গ হবে। লিখে রাখেন,
কোন শব্দের মধ্যে ওকার থাকলে তার পরিবর্তে কি হবে, বিসর্গ হবে, তাই না? তা যেমন এখানে কি আছে, তপবন, কি আছে তপবন, তার তপবন এটা কি হবে, মূল শব্দ হবে তপ, তপ, এই ওকারের পরিবর্তে এই বিসর্গ, যোগ কি বন, ব না বন। দেখছেন হয়ে গেছে, হয়ে গেছে। কি কঠিন? কঠিন? একদম সহজ, একদম সহজ। তাহলে কোন শব্দের মধ্যে যদি ওকার থাকে তাহলে তার পরিবর্তে আমরা কি করব, তার পরিবর্তে আমরা বিসর্গ, ওই ওকারটা উঠাই দিব, উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমি কি করবো, বিসর্গ বসিয়ে দিব। কি হলো না? গট। তা উত্তরটা হবে তপ বিসর্গ যোগ বন সমান সমান তপবন। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি আমরা পারি কিনা। অনাথ এর স্ত্রীলিঙ্গ কি? 18তম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার একটা প্রশ্ন। অনাথ এর স্ত্রীলিঙ্গ কি? অনাথি, অনাথিনী, অনাথি, নাথবতী। দেখে এটা কে পারেন, অনাথ এর স্ত্রীলিঙ্গ কি? অনাথ এর স্ত্রীলিঙ্গ কি বলেন তো? অনাথ এর স্ত্রীলিঙ্গ কি? স্যার আগেই উত্তর দিয়েছি, গুড। স্যার ওকার পরিবর্তে বিসর্গ হবে, গুড। এই তো, এগুলো আমি সন্ধির ক্লাসে কিন্তু সব পড়িয়েছি, সন্ধির নিয়মের ভিতরে সব পড়েছি, সব কিন্তু আমি দিয়ে দিছি সন্ধি নিয়মে। আচ্ছা, এখানে দেখো 18তম নিবন্ধন অনাথ এর স্ত্রীলিঙ্গটা কি? আসলে এখানে অনাথিনী, দেখেন আমাকে কেউ মেনশন দেয় না, আরে অনাথিনী বানান, অনাথিনী, অনাথি। আসলে এখানে অনাথ এর স্ত্রীলিঙ্গ হবে অনাথা। অনাথ এর স্ত্রীলিঙ্গ কি? অনাথা। অনাথ এর স্ত্রীলিঙ্গ হলো অনাথা। অপশনে আছে? নাই, তবে একটা দিয়ে দেওয়া যায়, না থাকলে এটা মারিয়ে দিয়ে আসা যায়। অনাথের স্ত্রীলিঙ্গ কি? অনাথা। অনাথ এর স্ত্রীলিঙ্গ হলো অনাথা, যেহেতু অপশনে অনাথা নাই তাই কি করবা, এইটারে মারিয়ে দিয়ে আসো, ঠিক আছে? যেহেতু নাই কি করবা, এখানে তো নাই, এইটার সাথে কিছুটা যায়, অনাথ অনাথিনী, এটার সাথে কিছুটা যায়, এই জন্য এটা মারে দিয়ে আসবে। হ্যাঁ, এটাতে কোনো পরীক্ষা আসে ওটা মেরে দিয়ে, তবে বাস্তবে হলো অনাথা। অনাথের স্ত্রীলিঙ্গ কি? অনাথা। মনে থাকবে, অনাথ এর স্ত্রীলিঙ্গ কি? অনাথা, 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 অনাথা। হয়ে গেল। এই লিঙ্গ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, আমি বারবার বলি, বারবার বলি। মনে আছে এটা কোন লিঙ্গ? মনে আছে? অনেকবার পড়িয়েছি। এটা কোন লিঙ্গ বলতো, বলতো? বলেন, অনেকবার পড়াইছি, বলেন। অনাথের স্ত্রীলিঙ্গ অনাথা, অনাথা, অনাথা। অপশনে অনাথা নাই, তাই কি করবো, তাই অনাথে মারে দিছি। বলে তো দেখি, লতিফুর রহমান তিনি বলছেন ক্লিব লিঙ্গ, শফিক ক্লিব লিঙ্গ, শামীম ক্লিব লিঙ্গ, সুমাইয়া ক্লিব লিঙ্গ, আব্দুর রহমান সাজু ক্লিব, আফরোজা ক্লিব লিঙ্গ, সবাই বলছেন। প্রিয়াঙ্কা দাস তিনি বলেছেন উভয় লিঙ্গ, দিনা বলছেন ক্লিব লিঙ্গ, অনেকে বলতেছেন ক্লিপ। পীযুষ কান্তি দাস তিনি বলছেন উভয় লিঙ্গ, এস কে আল আমিন তিনিও বলেছেন উভয় লিঙ্গ, ইয়াসমিন ক্লিব লিঙ্গ, সিনথিয়া বলছেন ক্লিব লিঙ্গ, তাই তো? আচ্ছা দেখি, আবু সালে তিনি বলছেন ডি, মায়েদের সবাই বলেন ক্লিব লিঙ্গ, ক্লিব লিঙ্গ, মোহাম্মদ আব্দুল্লাহ সবাই বলতেছেন ক্লিব লিঙ্গ, উভয় লিঙ্গ। আবার সোহাগ আহমেদ তিনি বলছেন ই লিঙ্গ। আচ্ছা দেখি আমরা। আচ্ছা, হিজরা কোন লিঙ্গ? এটা অনেকবার আমি পড়িয়েছি, আপনাদের এই ভুলগুলো হয় এই জন্য আমি করি। তো অনাথের স্ত্রীলিঙ্গি অনাথা, যদি অপশন না থাকে তখন এটা মারিয়ে আসবা, কিচ্ছু করার নাই। তেমনি এখানে অনেকে একটা জিনিস দেখেন, এটা যারা ক্লিব লিঙ্গে টিক দিয়েছেন এটাই উত্তর, সঠিক উত্তর কি ক্লিব লিঙ্গ। অনেকে এটা আপনারা ভুলে কি করেন, বাজারে গাইডে বইয়ে ভুলে দেয়া থাকে উভয় লিঙ্গ, আসলে হিজরা কিন্তু উভয় লিঙ্গ না, হুজরা হলো ক্লিব লিঙ্গ। হিজরা কোন লিঙ্গ? ক্লিব লিঙ্গ, ক্লিব লিঙ্গ, ক্লিব লিঙ্গ। মনে থাকবে। অনেকে উভয় লিঙ্গ বলে, আসলে না। এই হিজরা যে মানুষগুলো আছে তাদের ভিতরে পুরুষের যন্ত্রপাতি অথবা নারীদের যন্ত্রপাতি এগুলো কিন্তু থাকে না, অর্থাৎ এরা এমন একজন মানুষ তৈরিকৃত যাদের কোনো বাচ্চা উৎপাদনের কোনো ধরনের ক্ষমতা নেই, যে তাদের কোনো ধরনের বাচ্চা উৎপাদনের ক্ষমতা নেই। এই জন্য হিজরা হলো ক্লিব লিঙ্গ বা জড় বস্তু বা জড় পদার্থ, এটা হলো ক্লিব লিঙ্গ। মনে থাকবে। অর্থাৎ পুরুষের যে অস্ত্রপাতি আছে এগুলো তাদের ভিতরে নাই, বা নারীদের যে অস্ত্রপাতি আছে এগুলো তাদের দেহে নাই, এই জন্য হিজরা হলো ক্লিব লিঙ্গ। মনে থাকবে। পরেরটা দেখো, সহজ একটা প্রশ্ন দিচ্ছি, বুঝে শুনে উত্তর দাও।
নতুবা ভুল হবে। বাক্যটি কোন শ্রেণী? এটা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়ে পরীক্ষা আসছে এবং প্রাইমারি শিক্ষক নিয়ে পরীক্ষা 2019 সালের একটা প্রশ্ন। এটা কি বলছে? বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে। এটা করে কি হবে বলেন তো? দ্রুত এটা কি হবে? হ্যাঁ, হিজরা হিন্দি শব্দ। যদি আসে হিজরা কোন ভাষার শব্দ? এটা কিন্তু হিন্দি শব্দ। আচ্ছা, এটা কি হবে দেখে তো? দ্রুত 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 না, উভয় লিঙ্গ তো আমি কখনই পড়াইনি। আচ্ছা, এটা কি হবে? বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে। এটা কোন বাক্য বলেন তো? এটা কোন বাক্য? এটা কি জটিল বাক্য? এটা কি মিশ্র বাক্য? নাকি এটি যৌগিক বাক্য? নাকি একটি সরল বাক্য? দ্রুত বলেন, এটা কোন বাক্য? এটা কি জটিল বাক্য? নাকি এটি মিশ্র বাক্য? নাকি যৌগিক বাক্য? নাকি সরল বাক্য? দুইটা। অনেকে বলতেছেন যৌগিক 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 যৌগিক। হ্যাঁ, সহজ প্রশ্ন ছিল। দেখেন এখানে একটা জিনিস আছে, বুঝে শুনে উত্তর দাও এই একটা স্বাধীন বাক্য এবং ভুল হবে এই একটা স্বাধীন বাক্য। এই যে দুই পাশে আছে। আর এখানে নতুবা নামে একটা যোজক আছে। এটা কি যোজক? নতুবা নামে একটা যোজক আছে। এটা এই জন্য এটা হলো একটা যৌগিক বাক্য। কোন বাক্য? যৌগিক বাক্য। তা যৌগিক বাক্য চেনার উপায় কি? দুটি স্বাধীন বাক্যের মাঝখানে ও এবং আর লিখে রাখেন। যৌগিক বাক্য চেনার উপায়, যৌগিক বাক্য চেনার উপায় হলো দুটি স্বাধীন বাক্যের মাঝখানে ও অবলিক এবং অবলিক আর অবলিক কিন্তু, কিন্তু অবলিক নতুবা অবলিক অথবা অবলিক কিংবা অবলিক তথাপি, তথাপি অবলিক তথাপি অবলিক বরং, বরং অবলিক তবে অবলিক ফলে অবলিক কিংবা অবলিক অথচ। তার কি লিখলাম? দুটি স্বাধীন বাক্যের মাঝখানে যদি আপনি এগুলো দেখেন, ও এবং আর কিন্তু নতুবা অথবা কিংবা তথাপি, তথাপি বরং তবে ফলে কিংবা অথচ নইলে, অথচ নইলে, নইলে, নইলে কারণ, এগুলো যদি যুক্ত থাকে তাহলে সেটা কি হয়? যৌগিক বাক্য হয়ে যায়। একদম মুখস্থ করেন। অনেকবার পড়ি। ঠিক জি স্যার, অনেকবারই পড়ছি। দ্রুত লেখেন। লিখছেন লিখছেন লিখছেন। এগুলো কিন্তু অনেকবার পড়িয়েছি। যৌগিক বাক্য চেনার উপায়, সরল বাক্য, জটিল বাক্য, এগুলো বেসিক ক্লাসে এত সুন্দর করে করিয়েছি যে আপনি জীবনে এগুলা ভুলবেন না, ভুলবেন না, ভুলবেন না। তা লিখছেন? লিখছেন এটা? তাহলে দুটি স্বাধীন বাক্যের মাঝখানে কি থাকবে? ও এবং আর কিন্তু নতুবা অথবা কিংবা তথাপি বরং তবে ফলে কিংবা অথচ নইলে কারণ। এগুলো যদি থাকে তাহলে সেটা 100% কি হবে? যৌগিক বাক্য, যৌগিক বাক্য, যৌগিক বাক্য। ওকে ওকে ওকে, পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আমরা চলে যাই, দেখি। আচ্ছা, ছেলে মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস? এটা অনেকেই আপনারা ভুল করেন। অনেক ছেলে মেয়েরা এটা ভুল করে। ছেলে মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস? ছেলে মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস বলেন? দ্রুত দ্রুত, তাড়াতাড়ি চলে। স্যার কয়টা পর্যন্ত চলবে? কয়টা পর্যন্ত চলবে? 20টা প্রশ্ন সলভ করাবো, টেনশন নিয়েন না। 20টা প্রশ্ন সলভ করাবো, টেনশন নিয়েন না। বলেন সেটা কি হবে? ছেলে মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব? ক ক, কেউ বলেন খ, কেউ বলেন গ। এটা কি সাধারণ দ্বন্দ্ব? এটা কি অলুক দ্বন্দ্ব? এটা কি একশেষ দ্বন্দ্ব? নাকি এটা সমার্থক দ্বন্দ্ব? একটু খেয়াল করেন। ছেলে মেয়ে, অনেকে উত্তরটা করতেছেন অলুক করতেছেন না? অলুক, গুড। অনেকে অলুক অলুক করতেছেন। কোনটা? অলুক, তাই না? অনেকে অলুক দ্বন্দ্ব। ছেলে মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস? অনেকে বলতেছেন এটা অলুক দ্বন্দ্ব, তাই না? অলুক দ্বন্দ্ব না, এটা আসলে অলুক না, এটা আসলে সাধারণ। যদি অপশনে সাধারণ না থাকে এটা বিপরীত দ্বন্দ্ব মাইরে দিয়ে আসবেন। পরীক্ষায় সাধারণ দ্বন্দ্ব না থাকলে এটা বিপরীত দ্বন্দ্ব টিক দিয়ে চলে আসবেন। সাধারণ দ্বন্দ্ব না থাকলে বিপরীত দ্বন্দ্বে টিক দিয়ে কিন্তু আপনি চলে আসবেন, মনে থাকে যেন। অলুক না, অলুক মানে বিভক্তি লোপ পায়। এখানে ছেলে তো ছেলেই, এখানে কোনো বিভক্তি নাই। মেয়ে তো মেয়েই, এখানে কোনো ধরনের কোনো বিভক্তি নাই। যদি আমি একটা দেখো মন আর একটা বললাম প্রাণ, মন প্রাণ, এটাকে যদি আমরা অলুকে ট্রান্সফার করি তাহলে হবে মনে প্রাণে, মনে প্রাণে।
দেখো মনে এখানে এ বিভক্তি, প্রাণে এখানে এ বিভক্তি, যে আমি তোমাকে মনে প্রাণে বিশ্বাস করি, এটা অলুক বহুব্রী, কারণ উভয়ই সপ্তমী বিভক্তি যুক্ত, কিন্তু ছেলে এখানে কোনো বিভক্তি নাই, মেয়ে এখানে কোনো বিভক্তি নাই। তাই সুতরাং এটা কোনো দ্বন্দ্ব সমাসের কোনো প্রকারভেদের ভিতরেই পড়ে নাই, এই জন্য এটাকে সাধারণ দ্বন্দ্ব আমরা টিক দিয়ে আসবো। অপশনে সাধারণ দ্বন্দ্ব যদি কোনো সময় না দিয়ে দেয় প্রশ্নকর্তা, সেক্ষেত্রে তুমি কি করবা, বিপরীত দ্বন্দ্বে টিক দিয়ে চলে আসবা। ক্লিয়ার? একার আছে এই জন্য বিভক্তি, আরে এখানে এলে একার নাই তো, নাই তো। এই যে দেখো জেলে, এই জেলে, জেলে এখানে কিন্তু কোনো বিভক্তি নেই। দেখো জেলে এখানে মূল শব্দ কিন্তু জেল না, জেলে একজন যে মাছ ধরে এটাই কিন্তু মূল শব্দ, এখানে কিন্তু মূল শব্দ জেল না। সুতরাং এখানে কিন্তু এখানেও কোনো বিভক্তি নেই। জেলে এই শব্দটার ভিতরে কোনো বিভক্তি নাই, ছেলে এই শব্দটায় বিভক্তি নাই, মেয়ে এই শব্দটায় কোনো বিভক্তি নাই। সুতরাং এটা কোনো প্রকারভেদের ভিতরেই পড়ে নাই, এই জন্য এটাকে বলা হয় সাধারণ দ্বন্দ্ব। অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসগুলো যেমন ইট পাথর, হাঁস মুরগি, এই যে লাইট ফ্যান, এগুলো কোনো প্রকারভেদের ভিতরে নেই। অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসগুলো কোনো প্রকারভেদে পড়বে না, ওগুলো সবগুলাকে ফেলে দিবে আমরা সাধারণ দ্বন্দ্বে। তাহলে এটা উত্তরটা হবে সাধারণ দ্বন্দ্ব, সাধারণ দ্বন্দ্ব, সাধারণ দ্বন্দ্ব। ক্লিয়ার? হ্যাঁ, দুধে ভাতে, দুধে ভাতে এটা হলো, এবার দেখেন দুধে ভাতে এখানে একটা জিনিস দেখেন, দুধে ভাতে এইটা হবে যদি বলে দুধ আর একটা কি ভাত, যদি বলে দুধ ভাত, এটাকে তুমি চাইলে অলুকে ট্রান্সফার করতে পারো, তাহলে কি হয়, দুধে, এরপর হয়ে যাবে ভাতে। দেখো এখানেও এ বিভক্তি, এখানেও এ বিভক্তি, মনে থাকবে এটা। তা ছেলে মেয়ে এটা সাধারণ দ্বন্দ্ব, যদি পরীক্ষায় সাধারণ দ্বন্দ্ব না থাকে সেক্ষেত্রে বিপরীত দ্বন্দ্ব টিক দিবেন। এই জিনিসগুলো আমি কেন পড়াই, যারা বাজারের কিছু টিকটকার টিচার আছে না, এই টিকটকার মার্কার টিচার গুলো কি করে, জীবনে বাংলা সাবজেক্ট তো পড়েই নাই, ভার্সিটি তো ধারে কাছেও পড়াশোনা করে নাই, এই ধরনের টিকটকার টিচার এই ভুলভাল পড়ায়। নিজেরা জীবনে একটা বিশেষ পরীক্ষা তো দেয়ই নাই, চাকরি পরীক্ষা কি তাও জীবনে দেয় নাই। এই টিকটকাররা এগুলো ভুল পড়ায়, এই ভুল পড়া যাবে না। তাহলে কারণ কি, এই ভুলগুলা পড়লে কিন্তু অনেক বিপদ হবে, অনেক বিপদ হবে। যেমন গত বছরও প্রাইমারি পরীক্ষায় এই ধরনের ভুল কিন্তু হয়েছিল, যেমন জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়। তা যারা এখানে এটা সপ্তমী বিভক্তি বলছে, যেসব স্যাররা এটা সপ্তম বিভক্তি পড়াইছে তারা কিন্তু ভুল পড়াইছে। বাজারে যে গাইডে সপ্তম বিভক্তি দেয়া আছে এটা কিন্তু ভুল ছিল, আসলে এটার ভিতরে কোনো বিভক্তি নেই। তো এটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। মুষলধারে বৃষ্টি পড়ছে, দেখি এটা কেউ জনে পারেন, মুষলধারে বৃষ্টি পড়ছে এটা কি হবে বলেন? মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টির শব্দটি কোন কর্তা, বৃষ্টির শব্দটি কোন কর্তা? এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024 সালের একটা প্রশ্ন, দেখি এটা পারেন কিনা, দ্রুত পারেন, দ্রুত। দ্রুত 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 বলেন। মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টির শব্দটি কোন কর্তা? এটা বলেন বেতিহার কর্তা, বলেন 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 না, তাহলে হবে এখন। আচ্ছা দেখেন বুঝে দিচ্ছে, এটা মুষলধারে বৃষ্টি পড়ছে। এখন দেখেন এটা মূলত এখানে বৃষ্টির নিচে দেখ, তাই না? ভার কোনটা? ভার হলো পড়ছে। দেখেন এখানে পড়ার কাজটা কি বৃষ্টি নিজে করছে? হ্যাঁ নিজেই করছে, তার মানে এটা হলো কি কর্তাকার, এটা কি কর্তাকার। এখন কর্তাকারকের ভিতরে আছে মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, বেতিহার কর্তা আছে না, প্রযোজক কর্তা, এগুলো কর্তাকারকের প্রকারভেদের ভিতরে আছে। তাহলে কোন প্রকারভেদের ভিতরে পড়ছে এটা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। তা প্রথমে আছে কি বেতিহার কর্তা। বেতিহার কর্তাটা কি, এখানে দুইটা সাবজেক্ট থাকে। বেতিহার কর্তা সাবজেক্ট থাকে কয়টা? বেতিহার কর্তা সাবজেক্ট থাকে দুটি, এখানে সাবজেক্ট থাকে দুটি। তারপর এই প্রযোজক কর্তায় সাবজেক্ট থাকে দুটি, আর প্রযোজক কর্তায় কি সাবজেক্ট থাকে দুটি, মুখ্য কর্তায় সাবজেক্ট থাকে একটি। মুখ্য কর্তায় সাবজেক্ট কয়টা? এখানে থেকে একটি। তো এখন এটা ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, একদম সুন্দর মতো বুঝিয়ে দিব, জীবনে আর এখান থেকে ভুল হবে না। আচ্ছা এই উত্তরটা হবে কিন্তু এখানে মুখ্য কর্তা। উত্তরটা কোনটা? মুখ্য কর্তা। আগে আমি একটু শিখিয়ে দিই আপনাদের যে মুখ্য কর্তাটা কি। মুখ্য কর্তা হলো যে নিজেই নিজে ক্রিয়া সম্পাদনা করে। কারণ তুমি যদি যে স্যার আমি রান্না করি, তুমি যদি রান্নাটা কিন্তু তুমি নিজেই করো, সুতরাং তুমি হলাম মুখ্য কর্তা। আবার দেখো পাখি গান গায়, এখানে ভার কোনটা? গান গাওয়া। তো গাওয়ার কাজটা কিন্তু পাখি নিজেই করে, সুতরাং এটাই কি, এটাই কিন্তু মুখ্য কর্তা, এটাই কি মুখ্য কর্তা। এখন কি নাসির স্যার পড়াচ্ছেন, নাসির স্যার পড়ায়, তো এখানে পড়ানোর কাজটা কিন্তু নাসির স্যার আমি কিন্তু নিজেই করতেছি, সুতরাং আমি হলাম মুখ্য কর্তা, আমি হলাম মুখ্য কর্তা। ক্লিয়ার?
কারণ আমি যদি কাউকে ইপটিজিং করি, নাসির স্যার ইপটিজিং করে, তাহলে নাসির স্যার কি মুখ্য কর্তা, যে করবে সেই কর্তা। এন্ড এখানে দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, এখানে কিন্তু ভার কোনটা পড়ছে, এখানে পড়ার কাজটা কি করছে, বৃষ্টি নিজেই করছে। সুতরাং বৃষ্টি হলো এখানে মুখ্য কর্তা, মুখ্য কর্তা, মুখ্য কর্তা। এক কথা যে করবে সেই হলো মুখ্য কর্তা। এবারে দেখো তাহলে স্যার এখন যে আপনি বলেন প্রযোজক আর প্রযোজ্য, এটা কি অনেকবার শিখেছি, অনেকবার শিখেছি, অনেকবার শিখেছি। কি দেখো, বানর, বয়কের বা নয়কার ন র, বানর হরিণ, হর অসকে বারণ, বানর হরিণকে কি করে, বানর হরিণকে কি শেখায়, বানর হরিণকে নাচ শেখায়। কি করে, বানর হরিণকে নাচ শেখায়। কি বললাম, বানর হরিণকে নাচ শেখায়। এখানে এই একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট, কিন্তু এখানে ভার্ব আছে শেখায়। এই শেখাটা হলো প্রযোজক ক্রিয়া, এটাকে বলবো আমরা প্রযোজক ক্রিয়া। এটা কোন ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। এখন দেখে সাবজেক্ট কিন্তু দুইটা। প্রথম সাবজেক্টটা এরকম যদি থাকে, একজনের দিয়ে আরেকজনের কাজটা করায়, এখানে দেখে বানর কিন্তু জাস্ট একটু ড্যান্স দেখাই দিতেছে, মূলত নাচার কাজটা করতেছে কে, হরিণ করতেছে। তো এই প্রথম যে সাবজেক্টটা থাকবে এটা হলো প্রযোজক, যে দেখিয়ে দিবে সে হলো প্রযোজক কর্তা, এটা হলো প্রযোজক কর্তা। আর হরিণ এটা হলো প্রযোজ্য কর্তা, অর্থাৎ যে করবে মূলত কাজটা এই ভার্বের, সে হলো প্রযোজ্য কর্তা। তাই পরীক্ষা এরকম কিন্তু আপনাদের দিয়ে দেয়, তাই না, দিয়ে দিবে না, দিবে, এটা দিয়ে দেয় কিন্তু, তাই না। এখন এরকম আছে কিন্তু মা শিশুকে ইউটিউব দেখায়, মা শিশুকে টিকটক দেখায়, মা শিশুকে কি করে, টিকটক দেখায়। তো এখানে মা শিশুকে এরকম আসতে পারে পরীক্ষা, তোমার দিয়ে দেবে মা শিশুকে কি করে, মা শিশুকে টিকটক দেখায়, টিকটক দেখায়। এখন দেখো এখানে মা শিশুকে টিকটক দেখায়, এখানে মা কি, মা হলো প্রযোজক কর্তা, শিশু কি, এটা হলো প্রযোজ্য কর্তা। ক্লিয়ার। আর দেখায়টা কি, এটা হলো প্রযোজক ক্রিয়া। ক্লিয়ার সবাই, লিখছেন এটা, কি পারবে তো, হ্যাঁ। এরকম দেখবেন, এরকম একজন আরেকজনের দিয়ে করাবে, মা শিশুকে ভাত খাওয়ায়, মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে নাচ শেখায়, মা শিশুকে কি গান শেখায়, একই জিনিস। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়ায়, একই জিনিস, কিন্তু একই জিনিস, মনে থাকবে তো। হ্যাঁ, নাসির স্যার প্রেম করছে, এখানে নাসির স্যারই হলো মুখ্য কর্তা। এই তো তোমরা তো ভালো ভালো উদাহরণ পারতেছো, বাহ বাহ, গুড গুড গুড। তাহলে এটা কিন্তু সমস্যা না। তাহলে আমরা প্রযোজক কর্তাটা এটাও শিখলাম, তারপর কি প্রযোজ্য কর্তা এটাও শিখলাম, শিখলাম না বেতিয়ার কর্তা। এবার দেখো বেতিয়ার কর্তা, তা বেতিয়ার কর্তাটা কি, বেতিয়ার কর্তা হলো এখানে দুটি সাবজেক্ট সমান ভার্বের কাজ করবে। এখানেও সাবজেক্ট থাকে দুইটা, কিন্তু কেউ কাউকে কোনো নির্দেশ দিবে না বা কেউ কাউকে দিয়ে কোনো কাজ করাবে না। এখানে মূলত বেতিয়ার কর্তা হলো একজন কি করবে, একজনের নির্দেশনায় আরেকজনের কাজটি করবে, এরকম না। এখানে বেতিয়ার কর্তা হলো দুইজন সমানভাবে ভার্বের কাজ করেছে, অর্থাৎ এখানে দুটো সাবজেক্ট থাকবে, দুটি সাবজেক্ট সমান ভার্বের কাজ করবে। তাই লিখে রাখেন, দুটি সাবজেক্ট সমান ভার্বের কাজ করবে। বেতিয়ার কর্তা দুটি সাবজেক্ট সমান ভার্বের কাজ করবে। যেমন আমি যদি উদাহরণ দিই, বানর হরিণ, বানর হরিণ এক ঘাটে জল খায়, বানর হরিণ এক ঘাটে কি করে, এক ঘাটে জল খায়। এখন দেখো এখানে বানর আর হরিণ পর্যন্ত কিন্তু আপনার দাগ থাকবে, দুটো সাবজেক্টের উপরেই দাগ থাকবে। এখন এখানে দেখো বানর আর হরিণ দুটো সাবজেক্ট কিন্তু, আর এখানে যে খাওয়ার কাজটা কিন্তু একসাথে হরিণও জল খাওয়ার কাজটা করতেছে, আবার বানরও কিন্তু জল খাওয়ার কাজটা করতেছে। সুতরাং এখানে কিন্তু বানর আর হরিণ এটাই হলো কি, এটাই হলো বেতিয়ার কর্তা, বেতিয়ার কর্তা, বেতিয়ার কর্তা। ক্লিয়ার, লিখছেন লিখছেন লিখছেন। নাসির স্যার ছাত্রদের প্রেম শেখান, আমি প্রেম জানি যে তোমাদের শিখাবো, ক এটা কোনো হইলো কিছু, আমি নিজেই পারি না, তোমাদের কি শিখাবো। তা বানর হরিণকে, বানর হরিণ এক ঘাটে জল খায়, এরকম অনেক আসবে যে বাঘ মহিষ এক ঘাটে জল খায়, তাই না, অনেক আছে, তাই না। এভাবে লেখো, স্বামী এই যে দেখো স্বামী স্ত্রী কি করে, তর্ক করছে, স্বামী স্ত্রী তর্ক করছে, স্বামী স্ত্রী তর্ক করছে। তো এখানে দেখো সাবজেক্ট কি, স্বামী আর স্ত্রী। তর্ক করার কাজটা কি, স্বামীও করতেছে স্ত্রী করতেছে। এখানে মূলত ভার্বের কাজটা দুইজন সমান তালে করতে হবে। তা দুইটা সাবজেক্ট যদি সমান ভার্বের কাজ করে, সেটা কি বলা হয়, বেতিয়ার কর্তা, বেতিয়ার কর্তা, বেতিয়ার কর্তা। পারবেন?
হ্যাঁ, রাজা রাজা রাজার লড়াই, হ্যাঁ লড়াই কাজটা তো রাজা রাজা দুইজনই করে, তাই না? দুইজনই তো করে, নো টেনশন, নো টেনশন। এখন যদি দেখেন স্বামী স্ত্রী কোলাকুলি করে, কি আসতে পারে কি? স্বামী স্ত্রী কি করে? তারা স্বামী স্ত্রী কোলাকুলি করে। স্বামী স্ত্রী কোলাকুলি কি করে? কোলাকুলি করে। তো এটা কোন কর্তা বলো? এই স্বামী স্ত্রী, এটা কোন কর্তা বলো? যদি বলে এটা কোন কর্তা, এটাও কিন্তু ব্যতিহার কর্তা। দেখো এখানে স্বামী আর একটা স্ত্রী, এখানে কোলাকুলির কাজটা কিন্তু সবাই করতেছে। স্বামী বলতেছে এসো বুকে আসো, স্ত্রী দৌড়ে যায় বুকটার উপরে জাপাই পড়ে। তো এই জিনিসটা কিন্তু সমান, অর্থাৎ এটাও কোলাকুলি করতেছে, এখানেও কোলাকুলি করতেছে। কিন্তু এখন যদি স্ত্রী যদি বলে না আমি কোলাকুলি করব না, তাহলে কিন্তু ব্যতিহার কর্তা হবে না, হবে না, হবে না। মনে থাকবে? হ্যাঁ, পণ্ডিতে পণ্ডিতে যুদ্ধ করে হবে তো, পণ্ডিতে পণ্ডিতে তর্ক করে হবে তো। মনে থাকবে? গুড। তাহলে আমরা সবগুলো বুঝতে পারলাম। আশা করি এই রিলেটেড কোনো প্রশ্ন পরীক্ষা আসলে আপনি আর ভুল করবেন না। এবার বলেন তো এটা কি হবে? আমাকে যেতে হবে বাক্যে নিম্নরূপক শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 সালের একটা প্রশ্ন। দেখে উত্তরটা কে পড়েন? আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, এটা কোন কারক? দ্রুত বলো। আমাকে যেতে হবে, এখানে আমাকে নিচে দাগ, কোথায় দাগ? আমাকে, আমাকে, আমাকে। বলেন কি স্যার? এটা তো করতে দেখি নাই, আপনারা কেউ দেখছেন? এটা কোনো কথা? আপাতত দেখছি শ্রীকৃষ্ণ কীর্তন দুজনের সমান তালে কাজ করলে ব্যতির কথা। গুড, দ্রুত লিখছেন। এই যে দেখেন আমি স্বামী স্ত্রী কইছি, এইটা তাদের হাসতেছে। যদি কইতাম প্রেমিক প্রেমিকা কোলাকুলি করে, তাহলে বলতে জি স্যার এইটা ঠিক আছে, এইবার ঠিক আছে। স্বামী স্ত্রী করলেই দোষ, বৈধ কথা যদি ভালো কথা বলি তাহলেই সমস্যা। ওই অবৈধটা যদি করতাম তাহলে তোমরা খুব খুশি হাসে তালে দিবে, এই কি সুন্দর প্রেমিক প্রেমিকা কোলাকুলি করে, কি সুন্দর, এটা কইতা, তাই না? এটা কি হবে বলো? আমাকে যেতে হবে, এটা কি হবে? খ। কেউ বলেছেন ক, কর্তা কারকে দ্বিতীয়া। কেউ বলছেন কর্মে দ্বিতীয়া। করণ বলো, করণ বলো, করণ বলো। এটা আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো আমাকে যেতে হবে। এখন দেখো কর্তাকারক চেনার উপায় কি? কর্তাকারক চেনার উপায় হলো যে করে সেই কর্তা, যে করে সেই কর্তা। অর্থাৎ বাক্যের ভিতর সাবজেক্ট যদি দেখো নিজে ভার্বের কাজটা করে তাহলে সেটা কর্তাকারক। সাবজেক্ট যদি নিজে ভার্বের কাজটা করে তাহলে কি কর্তাকারক হয়ে যাবে। তা দেখি এখানে সাবজেক্ট নিজে ভার্বের কাজটা করে কিনা। আমাকে যেতে হবে, এখানে ভার্ব কোনটা? যেতে হবে। এই যেতে হবে এটা হলো ভার। আচ্ছা, এখানে যাওয়ার কাজটা কি আমাকেই তো করতে হবে, তাই না? যার কাজটা আমাকে যেতে হবে, তার মানে যার কাজটা আমিই করব, তুমি তো আর করবে না, আমি তো যাব। তার মানে যে করবে সেই কর্তা, তো 100% কর্তাকারক। এখন এখানে মূল বিভক্তিটা কোনটা? আমাকে। মূল শব্দ কিন্তু আমি, মূল শব্দ কি? আমি। এখানে মূল শব্দ আমি, তা আমি থেকে আসছে আমাকে, তাই কে রে, এটা কি দ্বিতীয় বিভক্তি? কে রে, এটা হলো দ্বিতীয় বিভক্তি। সুতরাং উত্তরটা হবে কর্তায় দ্বিতীয়া, কর্তায় দ্বিতীয়া, কর্তায় দ্বিতীয়া, কর্তায় দ্বিতীয়া। হইলো সবাই? মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। কি লিখছেন? লিখছেন, লিখছেন। কর্তায় দিতে পারছেন, এটা পারছেন? দেখছেন কতটা কঠিন প্রশ্ন ধরে প্রাইমারিতে? ডিপলি ধরে, ডিপলি ধরে, ডিপলি ধরে, ডিপলি প্রশ্নগুলা কিন্তু ডিপলি আসে, তাই না? ওয়াও, পরের প্রশ্নটা আমরা একটু দেখি কি আসতেছে। নায়ক শব্দের কৃত প্রত্যয় কোনটা বলো তো ভাইয়ারা? এটা কিন্তু তোমরা অনেকে ভুল করো, তাই না? অনেকে ভুল করো, এই ভুলটা করা যাবে। নায়ক শব্দের কৃত প্রত্যয় হচ্ছে কোনটা? 12তম বিশেষ পরীক্ষার প্রশ্ন। নই যোগ অক, নি যোগ অক, নি যোগ অক, নি যোগ অক। দেখি কে কার কার হয় এটা। উত্তরে এটার এটা একই জিনিস, তো এটা কাইটে দিলেই তো হয়। ওটা কাইটে একই জিনিস দিছে। বলেন তো নায়ক শব্দের কৃত প্রত্যয় কোনটা? হ্যাঁ, ইমতিয়াজ হোসেন আছেন আমাদের সাথে, রিক্তা আক্তার আছেন আমাদের সাথে, আফরোজা আছেন আমাদের সাথে। একটু ঝটফট ঝটফট একটু কমেন্ট করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলেন কোনটা হবে? এই জিনিসটা অনেক পারে না, এই জিনিসটা বাজারের অনেক 90% স্টুডেন্ট এই প্রশ্নটা পরীক্ষার হলে ভুল করে, ভুল করে, কিন্তু এই ভুল করা যাবে না। দেখছেন আপনারা, দেখেন এখানে যারা উত্তরটা করলেন তারা একজনে উত্তরটা পারেন নাই, একজনে উত্তরটা পারেন নাই। চাকরি হইব, প্রাইমারি চাকরি হইব, বিশেষ পরীক্ষা হইব, একটা হইতো না। ভালো করে খেয়াল করেন,
নায়ক শব্দের প্রকৃতি প্রত্যয় হলো নিযোগ অক, এটা নিযোগ অক সমান সমান নায়ক, এটা হলো প্রকৃতি প্রত্যয়। আর নৈযোগ অক এটা হলো সন্ধি বিচ্ছেদ, এটা হলো সন্ধি বিচ্ছেদ। এটা কি? এটা হলো সন্ধি। এই জিনিসটা আপনারা পারেন না। আর নিযোগ অক নায়ক, এখানে প্রশ্নে বলেছে কি নায়ক শব্দে কৃত প্রত্যয়, প্রত্যয় চাইছে তোমার কাছে, তো তুমি প্রত্যয় উত্তর দিবা না, তুমি তো মারিয়া দিচ্ছ নৈযোগ অক, হবে হবে না। নৈযোগ অক এটা হলো সন্ধি, নৈযোগ অক এটা হলো সন্ধি। আর নয় দিকে নিযোগ অক এটা হলো প্রত্যয়, নিযোগ অক এটা কি? এটা হলো প্রত্যয়, নয় দিকে নিযোগ অক। ভালো করে লিখে রাখেন। হ্যাঁ, লতিফুর রহমান স্যার আমারটা হয়েছে গুড 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 গুড। পারলেন না, দেখছেন আমি সবসময় আপনারা যেটা ভুল শেখেন না আমি ওইটা পড়াই। এখন শুধুমাত্র নোট খাতা করে লেখো, লিখে রাখো খাতায় যে নায়ক এর সন্ধি বিচ্ছেদ হলো নৈযোগ অক এবং নায়ক এর প্রত্যয় হলো বা প্রকৃতি প্রত্যয় হলো নিযোগ অক, নয় দিকে নিযোগ অক। দেখছেন? হারে কট, একদম কট, একদম কট, তাই না? জব মেডিসিনের সাথে যারা ক্লাস করে নিয়মিত, জব মেডিসিন টিচারদের যারা ক্লাস করে, জিকে ক্লাস, বাংলা ক্লাস, ইংরেজি ক্লাস, ম্যাথ ক্লাস, তারা বসে বস লালে লাল, বসে বস লালে লাল। গাট কট খাইছে না? ধরা খাইয়া গেলাম নাকি? আপনারা ধরা খাইয়া গেলেন নাকি? পরেরটা দেখি। ওয়াও, চমৎকার একটা প্রশ্ন আসছে, আবার আসছে। সাইরেন বেজে উঠলো, বাক্যটিতে বেজে উঠলো কি ধরনের ক্রিয়াপদ বলেন তো? সাইরেন বেজে উঠলো, এটা অনেকবার চাকরি পরীক্ষা আসে। সাইরেন বেজে উঠলো, এখন দাগটা কিন্তু এখানে বেজে উঠলো, এটা কি মিশ্র ক্রিয়া? এটা কি এটা এটা কি ধরনের ক্রিয়াপদ? এটা কি মিশ্র ক্রিয়া? এটা কি যৌগিক ক্রিয়া? এটা কি প্রযোজক ক্রিয়া? ক্রিয়া কথাটা এখানে লিখে দেয় না, এটা কি সমধাতু ক্রিয়া বা সমধাতু কর্ম বলেন তো? ফেরদৌসি কি লিখছে স্যার? নায়িকা কে স্যার? সামিরা নাকি? সামিরা কে? ওই সামিরা কে? এই সামিরা বলো। সাইরেন বেজে উঠলো, বাক্যটিতে বেজে উঠলো কি ধরনের ক্রিয়াপদ বলো? কি হবে? ঘ। কে বলেছেন সমধাতুস? পারতেছেন না, বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এই যে একজন বলছেন যে মুনিয়া খাতুন, তিনি বলছেন এটা যৌগিক ক্রিয়া। আচ্ছা দেখো, যৌগিক ক্রিয়া জিনিসটা কি এটা বোঝার চেষ্টা করো। উত্তরটা আসলে হবে এটা যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। এখন যৌগিক ক্রিয়াটা তোমাকে চিনতে হবে, যৌগিক ক্রিয়াটা কি আসলে। যৌগিক ক্রিয়া হলো পূর্বপদ একটা পাশাপাশি, প্রথমটা থাকে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা, প্রথমটা হলো থাকে অসমাপিকা ক্রিয়া, প্রথমটা থাকে অসমাপিকা প্লাস পরেরটা থাকে সমাপিকা ক্রিয়া। প্রথমটা অসমাপিকা ক্রিয়া, পরেরটা কি থাকে? পরেরটা হলো সমাপিকা ক্রিয়া। তার প্রথমটা অসমাপিকা, প্রথমটা হলো অসমাপিকা, পরেরটা হলো সমাপিকা, এই দুইটা মিলে তৈরি হয় যৌগিক ক্রিয়া। তাহলে অসমাপিকা প্লাস সমাপিকা ইজ ইকুয়াল টু যৌগিক ক্রিয়া। তো অসমাপিকা প্লাস সমাপিকা ইজ ইকুয়াল টু যৌগিক ক্রিয়া। যেমন এখানে দেখো, মেয়েটি শুয়ে পড়লো, কি বললাম? মেয়েটি কি করলো? মেয়েটি খাটে শুয়ে পড়লো। মেয়েটি কোথায় শুয়ে পড়লো? মেয়েটি খাটে শুয়ে পড়লো, মেয়েটি খাটে শুয়ে পড়লো। দেখো এখানে এই শুয়ে পড়লো এটা হলো একটা যৌগিক ক্রিয়ার উদাহরণ। শুয়ে পড়লোটা কি যৌগিক ক্রিয়ার একটা উদাহরণ। মেয়েটি কোথায় শুয়ে পড়লো? মেয়েটি খাটে শুয়ে পড়লো। তা এটা কি? এটা যৌগিক ক্রিয়া। দেখো এখানে আমি এখানে শুয়ে, এতটুকু হলো অসমাপিক ক্রিয়া, আর পড়লো এটা হলো সমাপিক ক্রিয়া। তুমি দেখো আমি যদি এতটুকু বলি মেয়েটি খাটে শুয়ে, তোমার মনে কিন্তু একটা প্রশ্ন জাগছে যে মেয়েটি খাটে শুয়ে কি করবে? ও কি খাটে শুয়ে কি করবে? মেয়েটা কি খাটে শুয়ে ঘুমাবে, নাকি খাটে শুয়ে শুয়ে বাদাম খাবে, নাকি খাটে শুয়ে শুয়ে সে বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করবে, নাকি খাটে শুয়ে শুয়ে সে বই পড়বে, নাকি জব মেডিসিনের নাসির স্যারের ক্লাস করবে? এই প্রশ্ন তোমার মনের ভিতরে কিন্তু জেগে গেছে। তুমি অর্ধেক ধরো মেয়েটি খাটে শুয়ে আকাঙ্ক্ষা জাগছে, সুতরাং যে ভার্বটার মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা থাকবে ওটাই হলো অসমাপিক ক্রিয়া। আর বাক্যের শেষে যে ভার্বটা থাকে ওটা আমরা জানি এমনিতেই সমাপিক ক্রিয়া, এ ভার্বটার ভিতরে কোনো আকাঙ্ক্ষা থাকবে না। সুতরাং মেয়েটি খাটে শুয়ে পড়লো এটাও যৌগিক ক্রিয়ার উদাহরণ। এখন দেখো সাইরেন বেজে, আমি যদি অর্ধেক সাইরেন বেজে অসমাপিক ক্রিয়া,
এবার যদি উঠলো ওটা সমাপিকা ক্রিয়া, কারণ শেষে যেটা থাকে এটাই হলো সমাপিকা ক্রিয়া। ক্লিয়ার? হ্যাঁ, নাইসের ক্লাসে ঘুমিয়ে পড়লো, হবে তো, এটাও হবে। এই কারা, এই সামিরা কারা? পরিমণি রেছেন, এই সামিরা কি বলতো? হলো যৌগিক ক্রিয়া, বুঝছি আমরা? কি ক্লিয়ার সবাই? ওকে, তা জীবনে যেন না ভুলেন এইগুলা। আবার দেখো, সে আমাকে ছেড়ে চলে গেল। আবার এরকম উদাহরণ তোমরা দিতে পারো, সে আমাকে ছেড়ে চলে গেল, সে আমাকে ছেড়ে, সে চলে এটা অসমাপিকা ক্রিয়া, আর গেল এটা হলো সমাপিকা। তা সে আমাকে ছেড়ে চলে গেল, এটাও হলো যৌগিক ক্রিয়ার উদাহরণ, এটাও যৌগিক ক্রিয়ার উদাহরণ। এই যে আমি অনেকে কিন্তু তোমরা এখন কিন্তু শুয়ে শুয়ে ক্লাস করছো, তাই না? স্যার আজকে কত টাইম ক্লাস নিবে? না, বেশিক্ষণ রাখবো না তোমাদেরকে, বেশিক্ষণ রাখবো না, আর 5টা এমসিকিউ সলভ করাই দেবো, তারপর ছুটি দেবো। যেহেতু শুক্রবার, আজকে সবার একটু কাজ থাকে শুক্রবার দিন। অনেকে যারা বিবাহিত আছেন তারা এখন হাজবেন্ডকে কিছুটা সময় দিবেন, আবার অনেকে যারা পুরুষ মানুষ আছেন তারা স্ত্রীকে সময় দিবেন, ঠিক আছে? আমার মতো যারা বেকার আছেন, বেকার বলতে আমার মতো যারা আছেন সিঙ্গেল টাইপের, এইগুলো আর কোনো কাজ নাই, তারা ক্লাস করবেন। হ্যাঁ, ওকে। তো এবারে দেখো পরের প্রশ্নটা কি আছে, দেখি আমরা পরের প্রশ্নটা কি হবে। দেখি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? 37তম বিসিএস পরীক্ষা একটা প্রশ্ন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? দ্রুত দ্রুত লেখেন, লেখেন। হ্যাঁ, শুয়ে শুয়ে ক্লাস করে। অনেকে কিন্তু রোমান্টিক মুডে, বাইরে বৃষ্টি পড়ে, রোমান্টিক মুডে শুয়ে শুয়ে গান শুনে, অনেকে রোমান্টিক মুডে শুয়ে শুয়ে আবার পড়াশোনাও করে। এটা কি কি দেখি দেখি, এটা কি হবে? ও, ওই দুষ্টু মেয়েটার নাম সামিয়া। এটাও তোমরা এগুলো দেখো, এই ভিডিওগুলো তোমরা দেখো, এগুলো তোমরা দেখো, আমি দেখি না। এই সি, তোমরা কি দুষ্ট! এই সব ভিডিও তোমরা দেখো, সি সি সি। তোমরা জব মেডিসিনে ক্লাস করো, জব মেডিসিনে সবসময় শরিয়া মোতাবেক ক্লাস হয়, তোমরা ওইসব দুষ্ট ভিডিওগুলো দেখো, সি। তোমাদের সাথে কোনো কথা নাই, কোনো কথা নেই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হলো বুদ্ধিস্ট মিস্টিক্স সং। বুদ্ধিস্ট মিস্টিক্স সং। ক্লিয়ার? বুদ্ধিস্ট মিস্টিক্স সং। ক্লিয়ার? এটা হলো চর্যাপদ বিষয়ক গ্রন্থ, মনে থাকবে তো? গট। আর দেখো, আর চর্যাপদ বিষয়ক ডক্টর মোহাম্মদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে বই, উনি কিন্তু লিখছেন ODBL। এটা হলো সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে বই, এটা হলো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বইয়ের নাম ODBL, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা ODBL, এই বইটা কার লেখা? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। মনে থাকবে? ওকে, আচ্ছা দেখি পরের প্রশ্নটা আমাদের কি আসতেছে, একটু দেখি আপনাদের পরের প্রশ্নটা কি আসে। নিরঞ্জনের রুষ্মা বা উষ্মা, এটা চমৎকার একটা জিনিস, এটা একটু বিস্তারিত আপনাদের একটু না পড়ালে আপনারা বুঝবেন না। নিরঞ্জনের রুষ্মা কবিতাটি কোন কাব্যের অংশ বিশেষ? সিকিউরিটি প্রিন্টিং প্রেস কর্পোরেশন পরীক্ষা, এটা 2023 সালে প্রশ্ন। প্রাকৃত পৈঙ্গল, শেখ শুভোদয়া, শূন্য পুরাণ, নাকি কোনটি নয়? কোনটা হবে? বলেন 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 বলেন, এটা কি হবে? প্রাকৃত পৈঙ্গল, শেখ শুভোদয়া, শূন্য পুরাণ, নাকি কোনটি নয়? বলেন উত্তরটা কি হবে? দ্রুত 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 দ্রুত। তোফাজ্জল হোসেন, তোমার কমেন্ট আমি দেখতে পাচ্ছি বাবু, দেখতে পাচ্ছি। উত্তরটা কি হবে? দ্রুত দেখি, দ্রুত 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 দ্রুত। ওকে, শ্রীকৃষ্ণ কিন্তু নিব রাত 12টায়। এখন দেখেন, অন্ধকার যুগের প্রধান সাহিত্য হলো 3টি, লিখে রাখেন। অন্ধকার যুগের অন্ধকার যুগের প্রধান সাহিত্য কয়টা? অন্ধকার যুগের প্রধান সাহিত্য আমাদের 3টা। অন্ধকার যুগের প্রধান সাহিত্য কয়টা? 3টা। তা 3টা সাহিত্যের ভিতরে প্রথম যেটা সাহিত্য, ওটার নাম হলো প্রাকৃত পৈঙ্গল। ওটার নাম হলো প্রাকৃত পৈঙ্গল। অন্ধকার যুগের প্রধান সাহিত্য 3টি, প্রথমটা কি? প্রাকৃত পৈঙ্গল। এটাকে লিখছে শ্রী হর্ষ রচিত। এটাকে লিখছে শ্রী হর্ষ রচিত। শ্রী হর্ষ রচিত। এটি গীতি কবিতার একটি মহাসংকলন গ্রন্থ। আসতে পারে অন্ধকার যুগের প্রথম সাহিত্য কোনটা? উত্তরটা হবে প্রাকৃত পৈঙ্গল। প্রাকৃত পৈঙ্গল কে লিখছে? শ্রী হর্ষ। এটা কি? এটা একটা গীতি কবিতার মহাসংকলন গ্রন্থ। এটি গীতি কবিতার একটি মহাসংকলন গ্রন্থ। এবার দেখেন, অন্ধকার যুগের দ্বিতীয় গ্রন্থটার নাম শূন্য পুরাণ।
অন্ধকার যুগের দ্বিতীয় গ্রন্থটার নাম কি? শূন্য পুরাণ। আর এই শূন্য পুরাণটা কে লিখছে? রামাই পণ্ডিত। এটা কে লিখলো? এটা কিন্তু লিখছে রামাই পণ্ডিত। শূন্য পুরাণ গ্রন্থটা কে লিখছেন? রামাই পণ্ডিত। তো এই রামাই পণ্ডিত লিখছে, এটি 51টি অধ্যায় বিভক্ত, গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। তাহলে এই শূন্য পুরাণ কি? এটা এক ধরনের চম্পু কাব্য। তাহলে শূন্য পুরাণ হলো গদ্য পদ্য মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। শূন্য পুরাণটা কি? গদ্য পদ্য মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য হলো এই শূন্য পুরাণ। কোন ধরনের কাব্য? চম্পু কাব্য। আর এই শূন্য পুরাণ গ্রন্থের একটা বিখ্যাত কবিতা হলো এই নিরঞ্জনের রুষ্মা অথবা নিরঞ্জনের উষ্মাও বলা হয়। তাহলে এই শূন্য পুরাণ গ্রন্থের একটা বিখ্যাত কবিতার নাম নিরঞ্জনের উষ্মা অথবা নিরঞ্জনের রুষ্মা। একে বড় জালালি এবং ছোট জালালি বলা হয়। একে বড় জালালি এবং ছোট জালালি বলা হয়। মনে থাকে জানো যে নিরঞ্জন উষ্মা কবিতাটি কোন কাব্যের? উত্তরটা হবে শূন্য পুরাণ, শূন্য পুরাণ, শূন্য পুরাণ। আর অন্ধকার যুগে 3 নম্বর যে কাব্যটা, সেটা হলো শেখ শুভদয়া। শেখ শুভদয়া। তা এই শেখ শুভদয়া কে লিখছে? এটা হলো হলায়ুদ মিশ্র। এটা হলো কার? এটা হলো হলায়ুদ মিশ্র। এটা হলো হলায়ুদ মিশ্র। শেখ শুভদয়া কার? এটা হলো হলায়ুদ মিশ্র। এটি 25টি অধ্যায় বিভক্ত, গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। তার উপরের শূন্য পুরাণ এটা একটা চম্পু কাব্য, শেখ শুভদয়া এটা একটা চম্পু কাব্য। তবে এটা 51টি অধ্যায় বিভক্ত, এটা হলো কি 25টি অধ্যায় বিভক্ত। প্রচুর ভুল সংস্কৃত শব্দ মিশ্রিত থাকায় এই গ্রন্থটাকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন ডক সংস্কৃত। তাহলে কোন গ্রন্থটাকে ডক সংস্কৃত বলা হয়? এই শেখ শুভদয়া গ্রন্থটিকে। ক্লিয়ার? এটা পারবেন? চুম্মু না, ওরে মিয়া নিসারউদ্দিন, এটা চুম্মা না, এটা নিরঞ্জনের উষ্মা অথবা রুষ্মা। এরা কায় চুম্মা। এই বইটার নাম নিরঞ্জনের উষ্মা অথবা রুষ্মা, চুম্মা না। এটা নিরঞ্জনের উষ্মা অথবা নিরঞ্জনের রুষ্মা, এটা। আর একজনের কাছে চুম্মা হলো। এটা চুম্মা কাব্য না, ওটা চম্পু কাব্য। ওটা হলো চম্পু কাব্য। চ ময় পয় রস্যকার, চম্পু কাব্য। চম্পু কাব্য কি? যে কাব্যটার ভিতরে গদ্য এবং পদ্য মিক্স করে যে কাব্যটা লেখা হয়, ওই কাব্যটাকে বলা হয় চম্পু কাব্য। যে ধরনের কাব্য গদ্য পদ্য মিক্স করে লেখা হয়, ওটাকে বলে চম্পু কাব্য। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, পরেরটা আমরা দেখি একটু কি আসতেছে। দেখো 18 নাম্বার। দেখো ব্রজ ভাষা কি? ব্রজ ভাষাটা কি হবে বলতো? ব্রজ ভাষা কি? বাংলা ভাষা, নাকি মিথিলা ও বাংলার মিশ্র ভাষা, নাকি বৃন্দাবনের ভাষা, নাকি ব্রজভূমির ভাষা? কোনটা? এই ব্রজ ভাষা কি? ব্রজ ভাষা কি? ব্রজ ভাষা মানে ব্রজবুলি ভাষা। ব্রজ ভাষা মানে ব্রজবুলি ভাষা। এটা কি মিথিলা ও বাংলার মিশ্র ভাষা, বৃন্দাবনের ভাষা, না ব্রজভূমির ভাষা? কোনটা? ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম কবি ভাষা। স্যার আমাকে গান দেখতে মন চায়, পড়ায় ভিডিওতে মন চায় না। ওরে বাবারে, এটা কোনো হলো? এটা কোনো কথা? সেটা বলেন তো ব্রজ ভাষাটা কি? অনেকে আপনারা কমেন্ট করতেছে। গুড। ব্রজ ভাষাটা কি? দ্রুত বলেন, দ্রুত বলেন। কি জাদু, তাড়াতাড়ি বলেন ব্রজ ভাষা কি? স্যার খ খ খ, অনেকে খ বলতেছেন। খ। ব্রজবুলি ভাষা অনেকবার কিন্তু আমি পড়েছি। দ্রুত লেখেন। আচ্ছা দেখেন, এখানে বলছে ব্রজ ভাষা কি। এটা হলো মূলত, আরে কালিটা একটু করে দিই। ব্রজবুলি ভাষা, একটা ভাষা আছে কি ব্রজবুলি ভাষা, একটা আছে ব্রজবুলি ভাষা। তা ব্রজবুলি ভাষাটা কি? এটা হলো বাংলা প্লাস মৈথিলি। বাংলা প্লাস মৈথিলি। তা বাংলা প্লাস মৈথিলি এই দুইটা ভাষা মিলে একটা ভাষা তৈরি হয়েছে। ওই ভাষাটার নাম ব্রজ ভাষা বা ব্রজবুলি ভাষা। এখন দেখো এখানে ব্রজভূমির ভাষা, এখানে একটা আছে বাংলা ভাষা, এটা তো হবেই না। বৃন্দাবনের ভাষা, এটাও হবে না। হয় এইটা, না হয় এটা।
এখানে আছে মিথিলা ও বাংলার মিশ্র ভাষা। এন্ড মিথিলা মানে কি বাংলা প্লাস মৈথিলি, বাংলা প্লাস আর একটা কি মৈথিলি। তা মিথিলার ভাষা ওটা কি মৈথিলি, আর এটাকে বাংলা। তা বাংলা প্লাস মৈথিলি ভাষা মিলে যে ভাষাটা তৈরি সেটা হলো ব্রজ ভাষা। অর্থাৎ ব্রজ একটা অঞ্চল আছে, ওই ব্রজ অঞ্চলের যে মানুষ যে ভাষায় কথা বলে সেটাকে বলা হয় ব্রজ ভাষা। উত্তরটা কি? এটা মিথিল এক প্রকার কৃত্রিম কবি ভাষা, এটা মূলত এক প্রকার কৃত্রিম কবি ভাষা। তো এটা আসলে এটাও উত্তরটা কিন্তু ব্রজভূমির ভাষা এটাও হয়। দেখো ব্রজভূমির ভাষা অর্থাৎ ওই অঞ্চলে ব্রজ ভাষাটাই কিন্তু মানুষ কথা বলে। তা শর্টকাট লিখছে ব্রজ ভাষা কি, এটা বাংলা প্লাস মৈথিলির একটা মিশ্র ভাষা, কিন্তু এখানে উত্তরটা এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, মিথিলা ও বাংলার মিশ্র ভাষা অর্থাৎ মৈথিলি এবং বাংলার একটা মিশ্র ভাষা। একটা প্রশ্ন আসছে, গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে রচিত? দেখেন গোরক্ষ বিজয় এটা কি, এটা কি শৈব ধর্ম, বৌদ্ধ সহজান, নাথ ধর্ম, নাকি কোনোটাই নয়? একটা আছে নাথ সাহিত্য, একটা শব্দ আছে কি নাথ সাহিত্য। নাথ সাহিত্য কি বৌদ্ধ ধর্মের সাথে শৈব ধর্ম মিলে তৈরি হয় নাথ ধর্ম, বৌদ্ধ ধর্মের সাথে শৈব ধর্ম মিলে তৈরি হলো নাথ ধর্ম। এই নাথ ধর্মের কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় নাথ সাহিত্য। নাথ ধর্মের বৌদ্ধ ধর্মের সাথে কি নাথ ধর্ম মিলে তৈরি হয় নাথ সাহিত্য, নাথ ধর্ম। এই নাথ ধর্মের কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় নাথ সাহিত্য। তা নাথ সাহিত্য বাংলা সাহিত্যে প্রথম নাথ সাহিত্য কোনটি? এই গোরক্ষ বিজয় হলো বাংলা সাহিত্যের প্রথম নাথ সাহিত্য। বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের প্রথম নাথ সাহিত্যের নাম কি? বাংলা সাহিত্যে প্রথম নাথ সাহিত্যের নাম, বাংলা সাহিত্যের প্রথম নাথ সাহিত্যের নাম হলো গোরক্ষ বিজয়। এই গোরক্ষ বিজয় কাব্যটি রচয়িতা হলো শেখ ফয়জুল্লাহ, শেখ ফয়জুল্লাহ। গোরক্ষ বিজয় কাব্যটির রচয়িতা হলো শেখ ফয়জুল্লাহ, গোরক্ষ বিজয় কাব্যটির রচয়িতাকে শেখ ফয়জুল্লাহ। তাহলে এখন গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মের কাহিনী? উত্তরটা হবে নাথ ধর্ম, নাথ ধর্ম, নাথ ধর্ম। তো পরীক্ষা আসতে পারে যে নাথ ধর্মের আদি কবিকে শেখ ফয়জুল্লাহ, নাথ ধর্মের শ্রেষ্ঠ কবিকে এই শেখ ফয়জুল্লাহ। বাংলা সাহিত্যে প্রথম নাথ সাহিত্য কোনটা? গোরক্ষ বিজয়, গোরক্ষ বিজয়। গোরক্ষ বিজয় কাব্যটি রচয়িতাকে শেখ ফয়জুল্লাহ, শেখ ফয়জুল্লাহ। সুতরাং পরীক্ষা প্রশ্ন আসছে গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী? উত্তরটা হবে নাথ ধর্ম, নাথ ধর্ম, নাথ ধর্ম, নাথ ধর্ম। ক্লিয়ার সবাই? ওকে, পরের প্রশ্ন দেখো কি হয়। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? বলতো কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? কি হবে এখানে? দেখো ধর্মমঙ্গল কাব্যের আদি কবিকে, ধর্মমঙ্গল কাব্যের আদি কবি, ধর্মমঙ্গল কাব্যের আদি কবি হলো ময়ূর ভট্ট, ময়ূর ভট্ট। ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূর, শ্রেষ্ঠ কবিকে ঘনরাম চক্রবর্তী, শ্রেষ্ঠ কবি হলো ঘনরাম চক্রবর্তী। কি লিখলাম? ধর্মমঙ্গল কাব্যের আদি কবিকে ময়ূর ভট্ট, ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে ঘনরাম চক্রবর্তী। এটা কোন কবি ধর্মমঙ্গল কাব্যে প্রণেতা? এখানে বংশীদাস, রূপরাম চক্রবর্তী, মুকুন্দরাম চক্রবর্তী, বলরাম চক্রবর্তী নাই, অপশনে নাই। উত্তরটা হবে রূপরাম চক্রবর্তী, কারণ ধর্মমঙ্গল কাব্যের অন্যতম কবি, ধর্মমঙ্গল কাব্যের অন্যতম কবি বলা হয় কাকে? অন্যতম কবি হলো এই রূপরাম চক্রবর্তী। ধর্মমঙ্গল কাব্যের অন্যতম কবি রূপরাম চক্রবর্তী। ক্লিয়ার সবাই? লিসেন, এটা লিসেন। ক্লিয়ার, 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 ক্লিয়ার। দেখছেন প্রশ্ন কিন্তু অনেক কিন্তু ঘুরায়, এই জন্য লিটারেচার আমাদের ভালো করে পড়তে হবে। তোমরা আসলে লিটারেচার অনেক দুর্বল, যারা বিসিএস কোর্সে ভর্তি আছেন তারাই কিন্তু অনেক পারেন। এই দেখবা যারা বিসিএস কোর্স করে তারা কিন্তু প্রাইমারিতেও ভালো করে, তারা নিবন্ধনেও ভালো করতেছে, তারা 10 থেকে 20তম গ্রেডও ভালো করতেছে। এক কথায় যাদের দেখেছি আমি বিসিএস কোর্স করে তারা সব সেক্টরই ভালো করে, ভাইভাগ সেক্টরও ভালো করে, কারণ বিসিএস কোর্সটা করলে অনেক জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়, লিটারেচার একদম ঝালাই করা হয়। এই জন্য বলবো যাদের হাতে সময় আছে তারা বিসিএস কোর্সটা আসলে আমাদের করতে পারেন, যাদের হাতে পর্যাপ্ত সময় আছে তারা বিসিএস কোর্সটা করেন, কারণ এই প্রশ্নগুলো কিন্তু বিসিএস এর সাথে রিলেটেড। আবার দেখো এগুলো কিন্তু সমাজ কল্যাণ নন ক্যাডার পরীক্ষা আসছে, এখন তুমি যদি সমাজসেবা পরীক্ষা দাও ওখানেও আসতে পারে এটা, এগুলো ডিপলি পড়তে হয় কিন্তু। তাই কোন কবি ধর্মমঙ্গল কাব্যে, এই ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূর ভট্ট, ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী, আর ধর্মমঙ্গল অন্যতম কবি হলো রূপরাম চক্রবর্তী। দেখছেন জুয়ার ভাই? দেখেন তো সর্বোচ্চ শেয়ারকারী কে? সর্বোচ্চ শেয়ারকারী কে? সর্বোচ্চ শেয়ারকারী আজকে ক্লাসে
সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কে? হ্যাঁ, সাহিত্যের ক্লাস নেই, আমি তো অনেকগুলো সাহিত্যের ক্লাস আপনাদের নেই। আচ্ছা, এবার একটু দেখেন, এই যে দেখেন আমরা এতক্ষণ যে পড়াইলাম, আমি বারবার বলি সাহিত্যে ভালো করতে হলে আপনার লিটারেচারে কোনো বিকল্প নাই, এজন্য আপনাদের বিসিএস ছাড়া কোনো গতি নাই। আপনাদের সবাইকে বলি 49তম বিসিএস, এই জিনিসটা নজর দেন। হ্যাঁ, 49তম বিসিএস প্রিলি, এটা নজর দেন, এটার দিকে নজর দেন, জীবনে অনেক কিছু শিখতে পারবেন জব মেডিসিনের সাথে। 49তম বিসিএস প্রিলি আমাদের অনলাইন, যদি এই অনলাইন কোর্সটার প্রতি সবাই একটু নজর দেন, এই অনলাইন এটা আমরা নিচ্ছি মাত্র 4000 টাকা, মাত্র 4000 টাকা। সব বস বস টিচাররা কিন্তু বাংলাদেশের এই 49তম বিসিএস প্রিলিতে ক্লাস নিতেছে, তাই না? অনেক বস বস টিচাররা এখানে নিচ্ছে। আর এটা যদি অফলাইনে ক্লাস নেয়, অফলাইনে আপনি যদি করেন একদম লেকচার শিট সহ, তাহলে আপনি কিন্তু এটা করতে পারবেন অনলি 10,000 টাকা। যাদের আর্থিক সমস্যা আছে তারা কম টাকায় ভর্তি দেবে। এর ভিতরে লাইব্রেরি সুবিধা পাবেন, হ্যান্ড নোট গুলা ফ্রি পাবেন, লেকচার শিট গুলা ফ্রি পাবেন, এবং এক্সাম ব্যাচও ফ্রি পাবেন এর ভিতরে। ঠিক আছে, এই 49তম বিসিএস এই কোর্সটা করেন, আহামরি সব হয়ে যাবে। আজ বলি যে যারা প্রাইমারি ডু আর ডাই ব্যাচে যারা ভর্তি হবে, প্রাইমারি এই যে প্রাইমারি ডু আর ডাই ব্যাচে যারা ভর্তি হবেন, তাদের ক্ষেত্রে অনলাইন কোর্স ফিটা হলো মাত্র 1550 টাকা, 1550 টাকা। আর এখানে অফলাইন হলো মাত্র কত? অফলাইনটা হলো মাত্র আপনাদের জন্য 6000 টাকা। কত টাকা? 6000 টাকা। তো একটা হলো 1550 টাকা, 6000 টাকা হয়ে গেল। এখন দেখো, নিবন্ধন লিখিত পরীক্ষায় যারা ভর্তি হবেন, নিবন্ধন লিখিত কোর্সে, নিবন্ধন লিখিত ডু আর ডাই, নিবন্ধন লিখিত কোর্সে হলো সেম টাকাটা, আর সেম টাকাটা ভর্তি হতে পারবেন। এরপর দেখেন, আপনারা যদি এখানে যেটা কাজ করেন যে স্যার আমি নিবন্ধন প্রিলিটা করতে চাচ্ছি, কোনো সমস্যা নেই, নিবন্ধন প্রিলি করতে পারেন, সেক্ষেত্রেও আপনি এই টাকাটাই কিন্তু আপনাকে পে করতে হবে। এবার যদি মনে করেন স্যার না আমার খুব দ্রুত একটা চাকরি দরকার, শুক্র শনিবার অনেক চাকরি পরীক্ষা হচ্ছে, খাদ্য অধিদপ্তর থেকে শুরু করে, স্যার আমাকে একটু 10 থেকে 20তম গ্রেড করান, কারণ 10 থেকে 20তম গ্রেড কিন্তু এখানে কিন্তু প্রিলি লিখিত উভয় ক্লাস হচ্ছে, প্রিলি প্লাস লিখিত উভয় স্টাইলে ক্লাস হচ্ছে। স্যার এই ক্লাসগুলো যদি ভর্তি হন, এই একদম সেম টাকা, সেম, আর সবগুলোর জন্য বই কিনতে ফ্রি। আর যদি মনে করেন স্যার না নন কাডার শুধু লিখিত পরীক্ষা, আমি নন কাডার শুধু লিখিত কোর্সটা করব, নন কাডার শুধু লিখিত কোর্সটা যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পে করতে হবে সেম টাকা। ক্লিয়ার? দ্রুত দ্রুত দ্রুত। সর্বোচ্চ শেয়ারকারী কে আছে? এই যে দেখেন, পাইছেন? এই জিনিসটা হলো আপনি পাবেন। নাম কি? আসমা বিনতে ইসমাইল। এটা সর্বোচ্চ শেয়ারকারী না মেনশনকারী? হ্যাঁ, শেয়ারকারী, সর্বোচ্চ শেয়ারকারী। এই নামটাকে আছেন এখানে? এই নামটাকে আছেন? আসমা বিনতে ইসমাইল, আসমা বিনতে ইসমাইল আছেন কিনা? আসমা বিনতে ইসমাইল আসছেন এখানে? তার বগুড়া অফলাইন শাখা আছে কি? অবশ্যই বগুড়া আছে, কামারগাড়িতে, বগুড়া কামারগাড়িতে জব মেডিসিনের শাখা আছে। আমাদের দিনাজপুরে সরকারি কলেজের সামনে জব মেডিসিনের শাখা, রংপুর কারমাইকেল কলেজের সামনে, বগুড়া আজিজুল হক কলেজের সামনে, টাঙ্গাইল আমাদের জব মেডিসিনের শাখা আছে, তারপর জামালপুর, শেরপুর, হবিগঞ্জ শাখা আছে তো আমাদের, ময়মনসিংহ, এরপর বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর, খুলনা রয়্যাল মোড়, খুলনা দৌলতপুর এবং কক্সবাজার। আসমা বিনতে ইসমাইল আছেন এখানে? আসমা বিনতে ইসমাইল, তিনি আজকে কেরিয়ার প্লাস বইটা জিতেছেন, তিনি আজকে কেরিয়ার প্লাস বইটা জিতেছেন। আসমা বিনতে ইসমাইল, ওই হাত জাগাইছে দেখছেন? তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা দিয়ে দিবা, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে নাম ঠিকানা দিয়ে দিবেন। হ্যাঁ, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবেন, 01755072190, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবেন, মনে থাকবে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নামটাকে দিয়ে দিবেন। স্যার বিসিএস অফলাইনে ভর্তি হলে কোন বই দিবেন? বিসিএস এ ভর্তি হলে সব লেকচার শিট দেবো, আমাদের তৈরি লেকচার শিট সব দিয়ে দিব। আর এই যে কোর্সে ভর্তির ক্ষেত্রে আমি বলি, আপনাদের হটলাইন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আমাদের হটলাইন নাম্বারগুলো আছে 01901519501। এই যে এই নাম্বার আছে, এই নাম্বারগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। এগুলা কি নাম্বার? এগুলা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, এই নাম্বারগুলো এরকম আরো যে নাম্বারগুলো আছে 01020304, এই নম্বরগুলোতে কল দিয়ে আপনি আপনার ভর্তিটা নিশ্চিত করতে পারবেন। ক্লিয়ার সবাই? স্যার টাইমলাইনে একবার শেয়ার করা যায়, সর্বোচ্চ কিভাবে করব? আচ্ছা, আজকে প্রথম স্যার, আজ আমি প্রাইমারি ব্যাচে ভর্তি হয়েছি,
আর আজকে প্রাইমারি ব্যাচে যদি ভর্তি হন তাহলে পেয়ে যাবেন, 2-3 দিনের ভিতরেই পেয়ে যাবেন, 2-3 দিনের ভিতরেই পেয়ে যাবেন। হ্যাঁ, 2-3 দিনের ভিতরে পেয়ে যাবেন, টেনশনের কোনো কারণ নেই। ওকে ওকে, যারা এতক্ষণ কষ্ট করে স্যার মঙ্গল কাব্যের কবিদের নাম মনে রাখার কৌশল, কবি মামু মগা, ওরে আল্লাহ রে। আচ্ছা, ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আজকে অনেক কষ্ট করে ক্লাসটা করলেন, শুক্রবার দিন অনেকে একটু ঘোরাফেরা করতেছেন, যাই হোক করেন, শুক্রবার আর আপনাদেরকে জ্বালাবো না। এই পর্যন্তই আমরা আজকে ক্লাসটা সমাপ্ত ঘোষণা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ। লাইটগুলো বন্ধ করো, লাইট বন্ধ করো।